আসসালামু আলাইকুম এভরিওয়ান। ট্রিপলি 4154 পাওয়ার সিস্টেম 2 ল্যাবে আজকে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 6। এক্সপেরিমেন্ট নাম্বার 6 হচ্ছে স্টাডি অফ ভোল্টেজ সার্জ প্রোটেক্টর। এই এক্সপেরিমেন্টটা মূলত একটা প্রজেক্ট, যার কারণে ল্যাবরেটরিতে আমরা যখন এই এক্সপেরিমেন্টটা নিয়ে আলোচনা করি এটার কোনো এক্সপেরিমেন্টাল সেটআপ দেখানো হয় না, বাট একটা ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিট কিভাবে ডিজাইন করা যায় বা এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে এই ল্যাবে এই এক্সপেরিমেন্টে আলোচনা করা হয়। তাহলে একটা ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিট ডিজাইন করার আগে আমরা একটু জেনে নিই যে সার্জ ভোল্টেজটা কি। Surge voltage can be defined as a transient voltage or a momentary voltage which spikes up during the switching operation or a sudden fault. আচ্ছা, তাহলে সার্জ ভোল্টেজের একটা ডেফিনিশন আমরা এখানে দেখলাম। আমরা জানি যে স্ট্যাবল সিস্টেমে একটা পার্টিকুলার ভোল্টেজ লেভেল থাকে। যেমন যদি আমরা ডোমেস্টিক সাইডের কথা চিন্তা করি তাহলে ডোমেস্টিক সাইডের স্টেডি স্টেট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, বাট কোনো একটা ব্রিফ মোমেন্টের জন্য এই ভোল্টেজ লেভেলটা অনেক বেড়ে যেতে পারে। সো একটা ব্রিফ অ্যামাউন্ট অফ টাইমের জন্য যদি এই ভোল্টেজ লেভেলটা হিউজ অ্যামাউন্টে বেড়ে যায়, যেমন অ্যাটলিস্ট 5 to 10 টাইমস, তাহলে এই যে ভোল্টেজ লেভেলটা বেড়ে যাচ্ছে একটা ব্রিফ অ্যামাউন্ট অফ টাইমের জন্য, এই ভোল্টেজটাকে আমরা বলছি সার্জ ভোল্টেজ। এখানে সাইনুসয়েডাল ভোল্টেজের একটা ওয়েভ শেপের এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। সো এখানে যে রেঞ্জটা দেখানো আছে এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট কন্ডিশনের নর্মাল ভোল্টেজ, বাট একটা শর্ট অ্যামাউন্ট অফ টাইমের জন্য যদি এই ভোল্টেজ লেভেলটা অনেক বেড়ে যায়, তো এই ভোল্টেজটা যে একটা সাইকেল সাস্টেন করবে এমন না, এটা কয়েকটা সাইকেল বা কয়েক সেকেন্ড পর্যন্ত সাস্টেন করতে পারে। এই যে ভোল্টেজ লেভেলটা বেড়ে যাচ্ছে এটাকেই আমরা বলছি সার্জ ভোল্টেজ। সিস্টেমের ভোল্টেজ যে হঠাৎ করে যে বেড়ে গেল এটা কতক্ষণ সিস্টেমে সাস্টেইন করছে তার উপর বেস করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা অলরেডি আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ভোল্টেজ সার্জ, আর একটা হচ্ছে ভোল্টেজ স্পাইক। এখন সার্জ ভোল্টেজ আর স্পাইক ভোল্টেজের মধ্যে ডিফারেন্সটা কি? যদি এই যে ওভার ভোল্টেজ এটা যদি 3 ন্যানোসেকেন্ড বা তার থেকে বেশি সময় সিস্টেমে সাস্টেইন করে তাহলে সেই ভোল্টেজটাকে বলা হয় সার্জ ভোল্টেজ। আর যদি এই ডিউরেশনটা 3 ন্যানোসেকেন্ডের থেকে কম হয় বা আরও অনেক কম হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্পাইক ভোল্টেজ। Spikes are mainly fast and short duration electrical transients. এখানে কিছু স্পাইকের ছবিও আমাদের স্লাইডে দেখানো হয়েছে। ভোল্টেজ সার্জ এবং ভোল্টেজ স্পাইক দুইটাই সিস্টেমের জন্য হার্মফুল, বাট আমরা যদি ড্যামেজের ইন্টেন্সিটির কথা বিবেচনা করি তাহলে স্পাইকের তুলনায় সার্জ ভোল্টেজ সিস্টেমের জন্য বেশি হার্মফুল। তার কারণ হচ্ছে স্পাইকটা খুব কম সময় ধরে সিস্টেমে সাস্টেইন করে, তুলনামূলক এটা মাইক্রোসেকেন্ড রেঞ্জের হয় বা তার থেকেও অনেক কম, বাট সার্জ ভোল্টেজটা স্পাইকের তুলনামূলকভাবে সিস্টেমে বেশি সময় ধরে সাস্টেইন করে, যার কারণে এটার হার্মফুল এফেক্টটাও সিস্টেমে বেশি থাকে। আচ্ছা, তাহলে সার্জ ভোল্টেজটা কি এটা আমরা অলরেডি জানলাম। এখন আসি এই সার্জ ভোল্টেজটা সিস্টেমে কি কি কারণে হতে পারে। পাওয়ার সিস্টেমে এই যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে এটা ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে হতে পারে, আবার অ্যাটমসফেয়ারিক ইরাপশনের জন্য হতে পারে। কী কারণে এই সার্জ ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে তার উপর বেস করে ভোল্টেজ সার্জকে দুই ভাগে ভাগ করা যায়। এরা হচ্ছে ইন্টারনাল ওভার ভোল্টেজ আর হচ্ছে এক্সটার্নাল ওভার ভোল্টেজ। এখন প্রথমে আসি ইন্টারনাল ওভার ভোল্টেজে। যখন সিস্টেমের ভোল্টেজ নিজে থেকেই তার রেটেড ভোল্টেজ থেকে বেড়ে যায় তখন এই ভোল্টেজকে আমরা বলি ইন্টারনাল ওভার ভোল্টেজ। ইন্টারনাল ওভার ভোল্টেজ হতে পারে ট্রানজিয়েন্ট টাইপের, ডাইনামিক টাইপের অথবা স্টেশনারি টাইপের। এখন আসি ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ কি বা এটা কখন আসবে। ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ ক্যান বি কজড বাই দ্য অপারেশন অফ সার্কিট ব্রেকার। ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোডকে যখন সার্কিট ব্রেকার ইউজ করে সুইচিং করা হয় তখন ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ ক্রিয়েট হতে পারে। ট্রানজিয়েন্ট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি নর্মাল ফ্রিকোয়েন্সি থেকে, মানে নর্মাল আমাদের যে সিস্টেম ফ্রিকোয়েন্সি থাকে তার থেকে ডিফারেন্ট হবে এবং এটা শুধুমাত্র ফিউ সাইকেল সিস্টেমে সাস্টেইন করবে। এরপর আসি ডাইনামিক টাইপের ওভার ভোল্টেজে। Dynamic overvoltage occurs at normal frequency and it persists only for a few seconds.
যদি সিস্টেম থেকে কোনো জেনারেটিং ইউনিটকে ডিসকানেক্ট করা হয় বা সাডেনলি কোনো লার্জ অ্যামাউন্ট অফ লোডকে যদি আমরা ডিসকানেক্ট করি অথবা যদি সিস্টেমে কোনো ফল্ট হয় তখন ডাইনামিক ওভার ভোল্টেজ জেনারেট হয়। নেক্সট হচ্ছে আমাদের স্টেশনারি ওভার ভোল্টেজ। স্টেশনারি ওভার ভোল্টেজের ক্ষেত্রে সিস্টেম ফ্রিকোয়েন্সি স্ট্যাবল থাকে, কিন্তু এটা তুলনামূলক বেশি টাইম ধরে সিস্টেমে সাস্টেইন করে। এটা ফিউ সেকেন্ড থেকে ইভেন 1 আওয়ার পর্যন্ত সময়ও সাস্টেইন করতে পারে। যদি কোনো একটা ফেজে আর্থ ফল্ট হয় এবং সেটা যদি লং টাইম ধরে সিস্টেমে সাস্টেইন করে, দেন যে ফেজগুলা হেলদি কন্ডিশনে থাকে তাদের ভোল্টেজ লেভেলটা বেড়ে যায়। এই যে ভোল্টেজ লেভেলটা বেড়ে গেল হেলদি ফেজগুলোতে, এটাকেই আমরা বলছি স্টেশনারি ওভার ভোল্টেজ। এই যে 3 ধরনের ইন্টারনাল ওভার ভোল্টেজগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এদের ভোল্টেজ রেঞ্জ নর্মালি 5 to 10 টাইমস অফ সিস্টেম ভোল্টেজ হয়ে থাকে। ইন্টারনাল ওভার ভোল্টেজ মেইনলি যেসব কারণে হয় তার মধ্যে রয়েছে সুইচিং অপারেশন অন লোড লাইন। তার মানে লোডকে যখন লাইনের সাথে কানেক্ট করা হয়, দ্যাট ইজ সুইচিং করা হয়, তখন সিস্টেমের ভোল্টেজ লেভেল এবং লোডের নেচারের উপর ডিপেন্ড করে সার্জ ভোল্টেজ জেনারেট হতে পারে। এর পরের কারণ হচ্ছে সাডেন ওপেনিং অফ লোড লাইন। যখন সাডেনলি লাইন থেকে লার্জ অ্যামাউন্ট অফ লোডকে ডিসকানেক্ট করে দেওয়া হয় তখন একটা ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ সিস্টেমে জেনারেট হয়। দেন ইনসুলেশন ফেলিয়ার। লাইন এবং আর্থের মাঝে আমরা যে ইনসুলেশন প্রোভাইড করি সেটা যদি কোনোভাবে ব্রেকডাউন হয় তাহলেও সার্জ ভোল্টেজ ক্রিয়েট হতে পারে। তাহলে এখানে ইন্টারনাল ওভার ভোল্টেজের যে কারণগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে মূলত সুইচিং অ্যান্ড ডিউ টু ফল্ট। সিস্টেমে যখন সুইচিং করা হচ্ছে বা সিস্টেমে যদি ফল্ট হয় তখন কি হচ্ছে, আমাদের ইন্টারনাল ওভার ভোল্টেজ সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে। এরপরে আমরা আসি এক্সটার্নাল ওভার ভোল্টেজে। অ্যাটমসফিয়ারিক ডিসচার্জের কারণে সিস্টেমে যদি ওভার ভোল্টেজ দেখা যায় সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ওভার ভোল্টেজ। এখন অ্যাটমসফিয়ারিক ডিসচার্জ বলতে বোঝাচ্ছে লাইটনিং স্ট্রাইক বা স্ট্যাটিক ডিসচার্জকে। এই যে এক্সটার্নাল ওভার ভোল্টেজ, এর রেঞ্জটা মেইনলি ডিপেন্ড করে লাইটনিং স্ট্রাইকের ইন্টেন্সিটির উপরে। লাইটিংটা যদি সরাসরি সিস্টেমের উপরে হয় তাহলে তার ইম্প্যাক্ট একরকম হবে, আবার যদি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হয় বা কিছু ডিস্টেন্সে গিয়ে হয় তখন তার ইন্টেন্সিটি আরেক রকম হবে। এই লাইটনিংয়ের ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা মূলত লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করি। পাওয়ার সিস্টেমে আমাদের যে আউটডোরে যে ইকুইপমেন্টগুলো থাকে বা সাবস্টেশনে বা পাওয়ার স্টেশনে যে ইকুইপমেন্টগুলো থাকে সেখানে হচ্ছে এই লাইটনিংটাকে প্রোটেকশন দেওয়ার জন্য লাইটনিং অ্যারেস্টার ইউজ করা হয়। এছাড়া বাসা বাড়িতে সেখানেও লাইটনিং অ্যারেস্টার থাকে বা আমরা রডও ব্যবহার করতে পারি এই লাইটনিংটাকে অ্যারেস্ট করার জন্য। তাহলে আমাদের মেইন কনসার্ন আজকে যে ল্যাবটা এক্সপেরিমেন্টটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ইন্টারনাল ওভার ভোল্টেজ নিয়ে। ইন্টারনাল ওভার ভোল্টেজ কী কী কারণে ক্রিয়েট হতে পারে সেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এখন ডিফারেন্ট রিজনের জন্য প্রোটেক্টিভ স্কিমও ডিফারেন্ট হবে, বাট এই এক্সপেরিমেন্টে আমরা মূলত যে জিনিসটার উপরে এমফাসাইজ বা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে সুইচিংয়ের কারণে আমাদের যে ভোল্টেজ সার্জটা ক্রিয়েট হয় সেটার উপরে, দ্যাট ইজ র্যাপিড ফ্লাকচুয়েশন অফ ভোল্টেজ আফটার পাওয়ার ফেলিওর অফ ইউটিলিটি। সিস্টেমে যখনই সুইচিং হবে তখনই সেখানে একটা সার্জ ক্রিয়েট হবে। এখন 220 ভোল্টের লাইনের জন্য ফ্লাকচুয়েশন এত বেশি হয় না, বাট ভোল্টেজ লেভেল যত বাড়বে সার্জটাও তত বেশি ইফেক্টিভ বা হার্মফুল হবে। এই জন্য হাই ভোল্টেজ লাইনের যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলোতে দেখা যায় সার্জের জন্য ড্যামেজটাও বেশি হয়। ভোল্টেজ লেভেল যত বেশি, দ্যাট ইজ গ্রাডিয়েন্টটা যত বেশি হবে, ডিভি বাই ডিটি যত বেশি হবে, তার সার্জও তত বেশি হবে। যখন সিস্টেমের সাথে একটা লোডকে কানেক্ট করা হয়, সুইচিং করা হয়, তখন এই ভোল্টেজ লেভেলের ভ্যালুর উপর ডিপেন্ড করে এবং আমরা কী ধরনের লোড কানেক্ট করছি লোডের নেচারের উপর ডিপেন্ড করে আমাদের সিস্টেমে সার্জ ভোল্টেজ জেনারেট হতে পারে। এটা যখনই আমরা লোড সুইচিং করব তখনই একটা সার্জ ভোল্টেজ ক্রিয়েট হবে। এটা কার উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে লোডের নেচারের উপরে এবং এটাকে কত ভোল্টেজের লাইনের সাথে আমরা কানেক্ট করছি তার উপর ডিপেন্ড করবে। ভোল্টেজ লেভেল যত বেশি তত গ্রাডিয়েন্টও বেশি হবে। ভোল্টেজ গ্রাডিয়েন্টটা কি বললাম? ডিভি বাই ডিটি। তো যত বেশি হাই ভোল্টেজ লাইনে আমরা লোডকে কানেক্ট করব
আমাদের সুইচিংয়ের সময় সার্জ ভোল্টেজটাও তত বেশি হবে। ইউটিলিটির সাথে লোডকে কানেক্ট করার পরে এই ভোল্টেজ লেভেলটা স্টেবল কন্ডিশনে আসতে কিছুটা সময় লাগে। তা আমরা যদি এর ওয়েভ শেপটা একটু খেয়াল করি তাহলে দেখা যায় যে তার স্টেডি স্টেট কন্ডিশনে আসার আগে ভোল্টেজ লেভেলটা কিন্তু বেশ কিছু সময় ধরে বেশি থাকছে। তো এই যে টাইমটা স্টেডি স্টেটের আসার আগ পর্যন্ত যে টাইমটা, এটাকে আমরা দুইটা পিরিয়ডে ভাগ করতে পারি। এক হচ্ছে তার সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, দেন হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। আর ভোল্টেজ লেভেলটা যখন তার হেলদি কন্ডিশনে চলে আসছে এই পিরিয়ডটাকে বলা হয় স্টেডি স্টেট পিরিয়ড। এখন এই ট্রানজিয়েন্ট অ্যান্ড সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, এই পিরিয়ডটা কিন্তু আমাদের লোডের জন্য হার্মফুল। এখন একটা লোডকে একটা পার্টিকুলার ভোল্টেজ লেভেলের জন্য ডিজাইন করা হয়। সাপোজ এই লোডটা 220 ভোল্টেজের জন্য ডিজাইন করা। এখন এই সুইচিং কন্ডিশনে ইনিশিয়াল যে ভোল্টেজ লেভেলটা, এই ভোল্টেজ লেভেলটা 5 to 10 টাইমস পরিমাণে বেড়ে যেতে পারে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ লোড। তো এই ব্রিফ মোমেন্টের সময় যে হাই ভোল্টেজটা আমার সিস্টেমে আসলো, এই হাই ভোল্টেজটা কিন্তু আমার লোডের জন্য ক্ষতিকারক হতে পারে। সে লোডকে বা লোডের যে ইনসুলেশন আছে তাকে ড্যামেজ করে দিতে পারে। তাহলে আমাদের এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যাতে এই সার্জ ভোল্টেজে আমাদের লোডের যেন কোনো ক্ষতি না হয়। এখন এই ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিট বিভিন্ন ধরনের হতে পারে, অনেক ধরনের ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিট আছে। বাট আমরা এই এক্সপেরিমেন্টে মূলত যে ধরনের প্রোটেক্টিভ সার্কিটটা দেখতে চাচ্ছি সেটা কি করবে, এই যে আমাদের ট্রানজিয়েন্ট অ্যান্ড সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, মানে যে সময়টাতে আমাদের সার্জ ভোল্টেজটা আসলে সিস্টেমে থাকছে, এই ব্রিফ মোমেন্ট অফ টাইমে আমরা লোডটাকে অফ রাখতে চাচ্ছি। যখন আমাদের ভোল্টেজ লেভেলটা স্টেডি স্টেট কন্ডিশনে চলে আসবে তখন আমরা লোডটাকে সিস্টেমের সাথে কানেক্ট করব। তার মানে সাপোজ অ্যাট t=0 সেকেন্ডে আমরা সুইচিং করলাম, বা যদি আমরা বলি যে কারেন্টটা চলে গিয়েছিল, ইলেকট্রিসিটি ফেলিয়ার হয়েছে, দেন আবার সিস্টেমে ইলেকট্রিসিটি আসলো। এই যে ইলেকট্রিসিটিটা আসলো, সাপোজ এটা অ্যাট t=0 সেকেন্ডে আসছে। তো এই t=0 সেকেন্ডে ইলেকট্রিসিটি আসার পরে কি হবে, এই যে কিছু সাইকেল, এই কিছু সময় ধরে আমাদের সিস্টেমে সার্জ ভোল্টেজটা সাস্টেইন করবে। তো আমরা চাচ্ছি এই যে সময়টা, এটা 1 সেকেন্ড হতে পারে বা কিছু সাইকেল হতে পারে, যত সময় হয় সেটা আমরা জেনে নিব এটা কতটুকু সময়। এই সময়টা আমরা লোডটাকে অফ রাখবো। এই সময়টা অতিক্রম করার পরে যখন স্টেডি স্টেট ভোল্টেজটা সিস্টেমে আবার চলে আসবে সেই সময় আমরা লোডটাকে কানেক্ট করে দিব। তাহলে আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যালি চিন্তা করি বা গ্রাফিক্যালি যদি একটু বোঝাতে চাই, তাহলে যেটা হচ্ছে এই যে আনস্টেবল কন্ডিশনটা, এই কন্ডিশনে আমরা লোডটাকে অফ রাখতে চাচ্ছি। যখনই ভোল্টেজ লেভেলটা স্টেবল হয়ে যাচ্ছে তখনই আবার আমরা লোডটাকে সিস্টেমের সাথে কানেক্ট রাখতে চাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে এটা কিভাবে সম্ভব। কারেন্ট আসছে বা আমরা সুইচিং করছি at t=0 সেকেন্ডে। তাহলে এই সময় সুইচিং করলেও এই সময়টাতে এই যে আনস্টেবল কন্ডিশন, এই সময়টাতে লোডটা কিভাবে সিস্টেম থেকে ডিসকানেক্ট থাকবে, এটা কিভাবে সম্ভব। তো আমাদেরকে একটা কি করতে হবে, একটা টাইমার সার্কিট ডিজাইন করতে হবে যাতে এই যে আনস্টেবল সময়টা আছে, মানে যে সময় অ্যাকচুয়ালি আমাদের সার্জ ভোল্টেজটা সিস্টেমে থাকবে, এই সময়টুকু যেন এই লোডটা এই ইউটিলিটির সাথে কানেক্টেড না হয়। তো যখনই আমাদের এই আনস্টেবল কন্ডিশনটা চলে যাবে আর যখনই হচ্ছে স্টেবল কন্ডিশনটা আসবে, দ্যাট ইজ সিস্টেম ভোল্টেজটা আবার রিগেইন হবে, তখন কি হবে, লোডটা ইউটিলিটির সাথে কানেক্ট হয়ে যাবে। তো তাহলে আমরা কি বলছি, আমাদেরকে একটা টাইমার সার্কিট ডিজাইন করতে হবে। এই টাইমার সার্কিটটার কাজ কি, এই আনস্টেবল কন্ডিশনে সে এই লোডটাকে সিস্টেম থেকে ডিসকানেক্ট রাখবে, আর এই যখনই স্টেবল কন্ডিশনটা আবার চলে আসবে তখন লোডটাকে ইউটিলিটির সাথে কানেক্ট করে দিবে। আচ্ছা, আশা করি এইটুকু সবাই আমরা বুঝেছি। তাহলে এইরকম একটা মানে পারপাস সার্ভ করবে এরকম একটা সার্কিট আমাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে। এটা একটা ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিট, মানে সুইচিংয়ের সময় যে সার্জ ভোল্টেজটা ক্রিয়েট হবে সেই সার্জ ভোল্টেজটাকে সে প্রোটেকশন দিবে। প্রোটেকশনটা কিভাবে দিচ্ছে যে সার্জিং যে পিরিয়ডটা, যে সময়টা ধরে সার্জটা চলছে, এই সময়টাতে সে লোডকে ইউটিলিটির সাথে ডিসকানেক্টেড রাখবে। আবার এই সার্জ ভোল্টেজটা যখন স্টেবল হয়ে যাবে, স্টেবল কন্ডিশনে কি হবে, আবার এই লোডটা সিস্টেমের সাথে
কানেক্টেড হবে। তো এখানে এরকম একটা সার্কিট এখানে ডিজাইন করা হয়েছে। এখন এই সার্কিটের বেশ কয়েকটা পার্ট আছে। আমি একটু আগেই আলোচনা করেছি যে আমাদের একটা টাইমার সার্কিট দরকার। সেই টাইমার সার্কিটটা কি করবে? ওই যে বললাম যে আনস্টেবল কন্ডিশনটা ওই সময়ে সে লোডটাকে সিস্টেমের থেকে ডিসকানেক্ট রাখবে। তার মানে এখানেও একটা সুইচিংয়ের ব্যাপার স্যাপার আছে। দ্যাট ইজ আমাদেরকে সুইচিংও করতে হবে, আবার একটা টাইমার সার্কিট দিয়ে একটা পালসও ক্রিয়েট করতে হবে। তো এই যে সুইচিংটা, এই সুইচিংটা মূলত করা হবে একটা রিলের মাধ্যমে। তো রিলে জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকের ল্যাবে জানবো। আর এখানে পালস ক্রিয়েট করার জন্য যে টাইমার সার্কিটটা ব্যবহার করা হয়েছে সেখানে আমরা একটা 555 টাইমার ব্যবহার করেছি। সো এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে আলোচনা করছি, এর ডিটেলস আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা একটু দেখে নেই যে আমাদের এই সার্কিটটা বানানোর জন্য কী কী ইকুইপমেন্ট লাগছে। তো প্রথমেই আমাদের লাগবে হচ্ছে একটা 555 আইসি, একটা টাইমার সার্কিট ক্রিয়েট করার জন্য। তো একটা 555 টাইমার দেখতে কেমন হয় এটা আমরা সবাই কম বেশি জানি, এটা আমরা অলরেডি আমরা ল্যাবে ইউজ করেছি অনেকবার। এরপরে আমাদের লাগছে হচ্ছে একটা 6 ভোল্টের রিলে। এটা একটা ডিসি রিলে লাগবে। রিলে দেখতে মোটামুটি এরকম, এটা একটা কম্প্যাক্ট রিলে, এটা একটা 6 ভোল্টের ডিসি রিলে। রিলে এসি টাইপেরও আছে, ডিসি টাইপেরও আছে। রিলে কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। এরপর আমাদের লাগবে হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আমাদের সার্কিটটাকে অপারেট করানোর জন্য ভোল্টেজ লেভেলটাকে আমরা কমিয়ে আমরা এই আইসিগুলোকে, আইসি এন্ড রিলে এগুলোকে আমরা অপারেট করাবো, যার জন্য একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার লাগবে। তারপরে হচ্ছে আমাদের কিছু ডায়োড লাগবে। ডায়োড আমরা সবাই কাজ করেছি, ডায়োড আমরা জানি কি। দেন আমাদের কিছু রেজিস্টার লাগবে। তারপর আমাদের কিছু ক্যাপাসিটর লাগবে। দেন আমাদের হচ্ছে একটা এলইডি লাগবে। এলইডি মূলত দেওয়া হয় ইন্ডিকেশনের জন্য, একটা এলইডি প্রয়োজন হবে আমাদের এই সার্কিটে। আর ভোল্টেজ কারেন্ট মেজার করার জন্য আমাদের ডিজিটাল মাল্টিমিটার লাগবে। তো এই গেল আমাদের ইকুইপমেন্ট লিস্ট। এখন আসি 555 টাইমার নিয়ে। তো সবাই আমরা মোটামুটি 555 টাইমার কি এটা আমরা জানি। এটার কয়টা পিন আছে? এটা একটা 8 পিনের আইসি। তার 1 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড, মানে এখানে আমরা হচ্ছে 0 পটেনশিয়াল দিই। 2 নাম্বার পিনকে বলা হয় ট্রিগার। কেন এটাকে ট্রিগার বলে সেটা আমরা জানবো। 3 নাম্বার হচ্ছে আউটপুট পিন, এখান থেকে আমরা আউটপুটটা নিয়ে থাকি। 4 নাম্বার পিনটা হচ্ছে রিসেট। 5 নাম্বার পিনটাকে বলা হয় কন্ট্রোল ভোল্টেজ পিন। 6 নাম্বার পিন হচ্ছে থ্রেশহোল্ড, এটার নাম কেন থ্রেশহোল্ড সেটাও আমরা আজকে জানবো। 7 নাম্বার পিন হচ্ছে ডিসচার্জ পিন। আর 8 নাম্বার পিন হচ্ছে পাওয়ার সাপ্লাই। দ্যাট ইজ এখানে বায়াসিং করার জন্য প্লাস ভিসিসি একটা ভোল্টেজ আমরা এই 8 নাম্বার পিনে প্রোভাইড করে থাকি। এখন 555 টাইমারের ইন্টারনাল ডায়াগ্রামটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যায় যে এই 1 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনের মাঝখানে 3টা 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা আছে। তো 3টা 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা থাকে বলেই এই টাইমারটার নাম হচ্ছে 555 টাইমার। তো এই 3টা 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স দ্বারা সিরিজে কানেক্ট আছে। ওকে, তাহলে 1 নাম্বার এবং 5 নাম্বার পিনের মধ্যে আমরা কি দেখলাম? 3টা 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স সিরিজে কানেকশন দেওয়া। এখন দেখি আর কি কি আছে। এখানে 2টা অপেম দেখা যাচ্ছে, এটা একটা অপেম, এই যে আর একটা অপেম। এখন এই যে 1 নাম্বার অপেম, তার যে এই নন ইনভার্টিং টার্মিনাল সেটা কোথায় কানেক্ট হচ্ছে? এই পয়েন্টে কানেক্ট হচ্ছে। আর এই যে 2 নাম্বার যে অপেমটা আছে তার যে ইনভার্টিং টার্মিনাল সেটা এই যে 5 কিলো ওহম, এই যে যে আমাদের নোড, এই নোডের সাথে এসে সে কানেক্ট হচ্ছে। আপনারা সবাই জানেন যে অপেম 2টা মোডে কাজ করতে পারে, একটা হচ্ছে কম্পেয়ার মোড আর একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার মোড। আউটপুট থেকে ইনপুটে যদি কোনো ফিডব্যাক দেওয়া হয় তখন এই অপএম্পটা সে অ্যাম্পলিফায়ার মোডে কাজ করে, আর যদি আউটপুট থেকে কোনো ফিডব্যাক না আসে তখন সে কম্পারেটর মোডে কাজ করে। তো এইখানে যে 2টা অপএম্প দেখা যাচ্ছে তাদের আউটপুট থেকে কিন্তু ইনপুটে কোনো ধরনের ফিডব্যাক যায়নি। দ্যাট ইজ এই 2টা অপএম্পই তারা কম্পারেটর মোডে কাজ করবে। এই ছবিতে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যায় যে ফার্স্ট যে 1 নাম্বার যে কম্পারেটরটা তার যে এই ইনভার্টিং টার্মিনাল সেটা কোথায় যাচ্ছে? সেটার ইনপুটটা আমরা নিচ্ছি এই ট্রিগার পিন থেকে। আর এই 2 নাম্বার যে কম্পারেটরটা আছে তার যে নন ইনভার্টিং টার্মিনালটা সেটা কোথা থেকে ইনপুট যাচ্ছে? সেটা যাচ্ছে হচ্ছে এই 6 নাম্বার পিন থেকে।
এখন এই কম্পারেটর 1 এবং কম্পারেটর 2 কিভাবে কাজ করবে সেটা ডিটেইলে আমরা আরেকটু পরে দেখব। তারপর দেখি এখানে আর কি আছে, এখানে একটা এসআর ফ্লিপ ফ্লপ আছে। তো এই দুইটা কম্পারেটরের যে আউটপুট সেখান থেকে মূলত এসআর ফ্লিপ ফ্লপে ইনপুট নেওয়া হচ্ছে। আর এসআর ফ্লিপ ফ্লপের যে আউটপুট কিউ অ্যান্ড কিউ বার, কিউ চলে গিয়েছে এই 3 নাম্বার পিনে, মানে যেটা কিনা আমাদের অপ এম্পের আউটপুটে। আর কিউ বার যেটা, কিউ বারটা চলে গিয়েছে কোথায়, একটা এনপিএন ট্রানজিস্টর হয়ে সেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়েছে। আর 4 নাম্বার পিন যেটা অপ এম্পের ক্ষেত্রে বললাম রিসেট পিন, এই পিনটার সাথে একটু খেয়াল করে একটা বাবল দেখা যাচ্ছে, দ্যাট ইজ এটা একটা অ্যাক্টিভ লো পিন। ক্লিয়ার, প্রিসেট এই টার্মগুলো ডিএলডিতে আপনারা অলরেডি শুনেছেন। আউটপুট জোরপূর্বক অন করে দেওয়া মানে হচ্ছে প্রিসেট করা, আর আউটপুট যদি আমরা জোরপূর্বক 0 করে দিতে চাই তাকে বলে হচ্ছে ক্লিয়ার করা। এখন অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো দুই ধরনের পিন আছে। এখন ইনপুট হিসেবে হাই বা 1 দিলে অন হিসেবে যদি কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ হাই, আর ইনপুটে লো বা 0 দিলে যদি কাজ করে তাহলে সেটাকে বলি অ্যাক্টিভ লো। এখন এই 4 নাম্বার পিনের সাথে এখানে একটা বাবল দেখা যাচ্ছে, বাবল দেওয়া মানে হচ্ছে এটা একটা অ্যাক্টিভ লো পিন। এখানে 0 বা লো দিলে একটা কাজ হবে। এই কাজটা কি? এই কাজটা হচ্ছে আউটপুটে যাই থাকুক না কেন সে আউটপুটটাকে জোরপূর্বক 0 করে দিবে। এজন্য এটাকে বলা হয় রিসেট বাটন বা ক্লিয়ার পিন। আর কি বললাম, রিসেটটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো বাটন। আচ্ছা, এটা গেল আমাদের রিসেট পিন। এরপরে হচ্ছে এই কন্ট্রোল ভোল্টেজ পিন, মানে 5 নাম্বার যে পিনটা। এই পিনটা কোথায় গিয়েছে? এই পিনটা গিয়েছে আমাদের এই যে রেজিস্টরগুলি আছে, সিরিজে যে রেজিস্টরগুলি, তাদের এই যে আমাদের নোডটা, এই নোডের সাথে এখানে 5 নাম্বার পিনটা কানেক্টেড হয়েছে। এই কন্ট্রোল ভোল্টেজ পিনের সাথে অ্যাকচুয়ালি এডিশনাল রেজিস্ট্যান্স কানেক্ট করে এইখানের ভোল্টেজ লেভেল আসলে ভ্যারি করা যায়, বা থ্রেশহোল্ড যে ভোল্টেজ লেভেলগুলো এখানে আছে এগুলোকে ভ্যারি করা যায়। এটা কিভাবে ভ্যারি করা যায় আমরা আরেকটা যদি ক্লিয়ার ছবি দেখি সেই ক্ষেত্রে আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আর এই 7 নাম্বার যে পিন, ডিসচার্জ পিন, এটা কোথার সাথে কানেক্টেড হয়েছে একটু খেয়াল করি। এই যে আমাদের এনপিএন ট্রানজিস্টরটা আছে তার কালেক্টরের সাথে কানেক্ট হয়েছে। এই 7 নাম্বার পিনটাও কিভাবে কাজ করে সেটাও আমরা আজকে 555 টাইমারটা যখন আমরা ডিটেল দেখব তখন আমরা জানতে পারবো। এখন একটা একটা করে আসলে শুরু করা যাক। প্রথমেই আসি এই যে এসআর ফ্লিপ ফ্লপটা আমরা এখানে দেখতে পাচ্ছি 555 টাইমারের ব্লক ডায়াগ্রামের মধ্যে, এই এসআর ফ্লিপ ফ্লপটা সে কিভাবে কাজ করে। প্রথমেই দেখে নিই যে এসআর ফ্লিপ ফ্লপটা দেখতে কেমন। এসআর ফ্লিপ ফ্লপকে আমরা নর গেট দিয়েও ডিজাইন করতে পারি, আবার ন্যান্ড গেট দিয়েও ডিজাইন করতে পারি। এখানে যে ফ্লিপ ফ্লপটা ডিজাইন করা হয়েছে সেটা নর গেট দিয়ে ডিজাইন করা হয়েছে। আমরা একটু দেখে নিই এটা কিভাবে এসআর ফ্লিপ ফ্লপটা এসেছে। এখানে দেখা যাচ্ছে দুটো নর গেট আছে, আর এই নর গেটের একটা যে ইনপুট এটাকে আমরা বলছি রিসেট বা আর সেকেন্ড যে নর গেটটা আছে তার একটা ইনপুটকে আমরা বলছি সেট বা এস। এরপরে যেটা করা হয়েছে, এই 1 নাম্বার নর গেটের যে আউটপুটটা সেই আউটপুট থেকে ইনপুট দেওয়া হচ্ছে 2 নাম্বার নর গেটে। আবার এই 2 নাম্বার নর গেটের আউটপুট থেকে ফিডব্যাক হিসেবে ইনপুট দেওয়া হচ্ছে 1 নাম্বার নর গেটে। তো এই ধরনের একটা কানেকশনকে আমরা বলছি এসআর ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপটা যে নর গেট দিয়ে বানানো হচ্ছে, তো প্রথমেই নর গেটের যে লজিক ডায়াগ্রামটা আছে, ট্রুথ টেবিল যেটা আছে সেটা একটু আমরা খেয়াল করি। এটা একটা নর গেটের সিম্বল। নর গেটের ট্রুথ টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে যে যখন 0 0 তখন শুধুমাত্র আউটপুটে আমরা পাচ্ছি 1, এছাড়া বাকি যে কন্ডিশনগুলি আছে 0 1 1 0 বা 1 1 সবসময় আউটপুটে পাওয়া যাচ্ছে 0। তার মানে শুধুমাত্র ইনপুট দুইটাই যদি 0 হয় সেই ক্ষেত্রেই আমরা আউটপুটে 1 পাবো। আদারওয়াইজ বাকি যে কোনো কন্ডিশনে, দ্যাট ইজ যে কোনো একটা বা যে কোনো একটা ইনপুটে যদি 1 দেওয়া হয় আউটপুটে পাওয়া যাচ্ছে 0। এখন আসি এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখন ট্রুথ টেবিলটা দেখার জন্য আমরা এই সেট এবং রিসেট, দ্যাট ইজ আর অ্যান্ড এস, এই যে ইনপুটগুলি আছে এখানে হচ্ছে আমরা 0 1 দিয়ে দেখব যে আউটপুটে আসলে কি আসে। তো প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আর এ দিচ্ছি 0 এবং এস এ দিচ্ছি 1। এখন 1 নাম্বার যে নর গেটটা আছে, জাস্ট একটা পিনের যে ইনপুট 0,
এটা দেখে আসলে বোঝার কোনো উপায় নাই যে আউটপুটে কি হবে। বাট 2 নাম্বার যে নর গেটটা তার একটা পিনে দেখা যাচ্ছে 1, আর এই নর গেটের ট্রুথ টেবিল থেকে আমরা এটা মোটামুটি শিওর যে যে কোনো একটা পায়ে বা যে কোনো একটা ইনপুটে আমরা যদি 1 দেই তাহলে আউটপুট কি আসবে? আউটপুট আসবে 0। তাহলে 2 নাম্বার নর গেটের ক্ষেত্রে যেহেতু তার একটা ইনপুটে 1 দেওয়া হচ্ছে, তাহলে আউটপুটে আমরা কি পাবো? এই সেকেন্ড যে নর গেটটা আছে তার আউটপুটে আমরা পাবো 0। তো এই 0টা সে কোথায় যাবে? এই 0টা চলে যাবে এই যে 1 নাম্বার যে নর গেট তার ইনপুটে চলে আসবে। তাহলে 1 নাম্বার নর গেটের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এখন ইনপুটে আছে 0 0, আর এই ট্রুথ টেবিল থেকে আমরা জানি 0 0 মানে হচ্ছে আমরা এখানে আউটপুটে পাচ্ছি 1। তাহলে আমরা যদি ট্রুথ টেবিলটা ফিল আপ করতে যাই তাহলে আমরা কি করতে পারবো? আমরা প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে আমরা কি দিয়েছিলাম। আমরা সেটে দিয়েছিলাম 1 আর রিসেটে দিয়েছি হচ্ছে 0। তাহলে আউটপুটে আমরা কি পাচ্ছি? কিউ সমান সমান পাচ্ছি 1 আর কিউ বার সমান সমান পাচ্ছি 0। অবশ্যই কিউ অ্যান্ড কিউ বার একটার অপোজিট হবে। এটা যখন কিউ যখন অন হবে কিউ বার অবভিয়াসলি 0 হবে, বা এটা ভাইস ভার্সা। তো প্রথম কন্ডিশনটা এখানে আমরা দেখলাম যে এই যে 1 নাম্বার নর গেটের আউটপুট এটা আবার ইনপুট হিসেবে কোথায় যায়? এটা আবার 2 নাম্বার নর গেটের ইনপুটে চলে আসে। তো প্রথম কন্ডিশনটা বা প্রথম রোটা আমরা ট্রুথ টেবিলে ফিল আপ করে ফেললাম। এরপর আসি, আমরা রিসেটকে 0 রেখে সেটকেও যদি আমরা 1 থেকে 0 করে দিই তাহলে আমাদের এসআর ফ্লিপ ফ্লপে আউটপুটটা কি আসে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে কি করা হচ্ছে? এস ইজ ইকুয়াল টু এখন 1 কে বাদ দিয়ে আমরা নিয়ে আসছি এস ইজ ইকুয়াল টু 0। তাহলে এই অবস্থায় প্রথমে আসি এই 1 নাম্বার নর গেটে। 1 নাম্বার নর গেটে কি আছে? ইনপুট হিসেবে আছে 0 0, আর 0 0 মানে হচ্ছে আউটপুট 1, দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই 2 নাম্বার নর গেটের এই যে ইনপুট ছিল 1 এটা আর চেঞ্জ হবে না। আর এখানে আমরা কি করেছি? সেটটাকে 1 থেকে 0 করে দিয়েছি, আর 0 1 মানে হচ্ছে আউটপুট হচ্ছে 0। এই 0টা এগেইন আবার এই পয়েন্টে চলে আসবে, তো এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে 2 নাম্বার রোটা যদি আমরা ফিল আপ করি তাহলে দেখা যায় সেট এবং রিসেট দুইটাই যখন 0 তখন আউটপুটটা কি হচ্ছে? তার আগে যে আউটপুট ছিল সেই সেম আউটপুটটাই থাকছে। তার মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি হোল্ড বা নো চেঞ্জ কন্ডিশন। তার মানে সেট রিসেট দুইটাই যখন 0 তখন আউটপুট কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। তার আগের স্টেটে যে আউটপুট ছিল সে সেইটাকেই হোল্ড করে রাখছে। তো এই ধরনের লজিক সার্কিটকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট। এটা সিকোয়েন্সিয়াল না। কম্বিনেশনাল লজিক সার্কিটটা কি? তার আউটপুট ডিপেন্ড করে ইনপুটের উপর এবং আগের স্টেটে যে আউটপুট ছিল তার উপরে ডিপেন্ড করবে। এই যে ফ্লিপ ফ্লপটা সে কিন্তু একটা ডাটা স্টোরেজ এলিমেন্টও। তো আমাদের আগের স্টেজে যে আউটপুট থাকছে সেটাকে সে স্টোর করে রাখতে পারে এবং ইনপুট হিসাবে ব্যবহার করে। সো এখানে যেহেতু আউটপুটটা শুধুমাত্র ইনপুটের উপর ডিপেন্ড করে না, বরং দেখা যায় যে আগের স্টেটের আউটপুটের উপরও ডিপেন্ড করে। এই জন্য এই ধরনের লজিক সার্কিটকে আমরা বলি কম্বিনেশনাল লজিক সার্কিট। আচ্ছা, এখন আমরা আসি পরের কন্ডিশনে। তো সেটকে আমরা কি করলাম? একবার 0 করলাম, একবার 1 করলাম, রিসেটটাকে ঠিক রেখে, দ্যাট ইজ রিসেটে 0 দিয়ে একবার আমরা কি করেছি? সেটে 1 দিয়েছি, সেটে 0 দিয়েছি। এখন আমরা কি করব? উল্টা কাজ করব, মানে সেটটাকে ফিক্সড রেখে দ্যাট ইজ 0 রেখে রিসেটটাকে একবার 1 করব, একবার 0 করব। তো তাহলে সেটা করা যাক। তো রিসেটটাকে আমরা কি করছি? 1 করছি, সেটটাকে 0 রেখে। তাহলে এখন কি হবে? এখন একটু আমরা দেখি এই 1 নাম্বার যে নর গেটটা আছে তার কি হচ্ছে? তার ইনপুটে আছে 1 0। তো ইনপুটে যদি 1 0 হয় আউটপুট কি হবে? আউটপুটটা এখন আর 1 থাকবে? এটা আর 1 থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে হবে 0। তাহলে এই 0টা আবার কোথায় যাবে? 2 নাম্বার নর গেটের ইনপুটে যাবে। তাহলে আগে যে 1 ছিল সেটাও চেঞ্জ হয়ে এখন নতুন যে আউটপুট পাচ্ছি 0, সেই 0টা এই 2 নাম্বার নর গেটের ইনপুটে চলে আসবে। তাহলে এখন 2 নাম্বার নর গেটে দেখি, 2 নাম্বার নর গেটে এখন ইনপুট হিসেবে কি পাচ্ছি? ইনপুটে পাচ্ছি 0 0। তাহলে আউটপুটটাও কি হবে? আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে 1। তাহলে কিউ বার যখন 1, তাহলে এই 1টা এগেইন আবার কোথায় যাবে? সে আবার এই 1 নাম্বার নর গেটের ইনপুটে সে চলে আসবে।
তাহলে এই কন্ডিশনে আমরা ট্রুথ টেবিলের থার্ড রোটা ফিল আপ করতে পারি। থার্ড রোটা কি, আমরা কি দিয়েছি, সেটে দিয়েছি 0, রিসেটে দিয়েছি 1। তাহলে সেট যখন 0, রিসেট যখন 1, তখন আউটপুট পাচ্ছি আমরা কিউতে পাচ্ছি 0 আর কিউ বারে পাচ্ছি 1। তাহলে দেখা যাচ্ছে রিসেটে যখন 1 আসছে তখন কি হচ্ছে, আউটপুট 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে কন্ডিশনটা, মানে রিসেটে যখন 1 দিব আউটপুট হবে 0, এই কন্ডিশনটাকে বলা হয় রিসেট কন্ডিশন। তাহলে এই ট্রুথ টেবিলের 3 নাম্বার যে রোটা আছে সেটাও আমরা ফিল আপ করে ফেললাম। এরপর কি করব, এরপরে রিসেটটাকে 1 থেকে 0 করে দিব। আচ্ছা, তাহলে রিসেটটাকে 0 করে দিলাম। এখন কি দেখা যাচ্ছে, 1 নাম্বার যে নর গেট তার ইনপুটে আসছে 0 1, 0 1 মানে আউটপুট 0, আর এই আউটপুট 0 হলে এই 0টাই এখানে থাকছে, চেঞ্জ হচ্ছে না। আর 2 নাম্বার নর গেটে ইনপুটে কি পাচ্ছি, 0 0, তার মানে এই কিউ বারে পাচ্ছি 1। এই 1টাই কোথায় চলে যাচ্ছে, 1 নাম্বার নর গেটের ইনপুটে। তাহলে আমাদের এই ট্রুথ টেবিলের 4 নাম্বার রোটা যদি আমরা ফিল আপ করি তাহলে কি হচ্ছে, সেট রিসেটে যখন 0 0 দিচ্ছি তখন এখানে আমরা কি পাচ্ছি, কিউতে পাচ্ছি 0, কিউ বারে পাচ্ছি 1। তার মানে ঠিক তার আগের স্টেটে যে আউটপুটটা ছিল সেই আউটপুটটাকেই হোল্ড করে রেখেছে, বা এখানে কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই ক্ষেত্রে আবার আমরা কনক্লুড করতে পারি যে সেট রিসেটে যখন 0 দেওয়া হবে তখন কি হবে, সে আগের যে আউটপুটের যে স্টেটটা ছিল সেটাকেই হোল্ড করে রাখবে। তাহলে এই স্টেটটাকে আমরা কি বলছি, হোল্ড বা নো চেঞ্জ কন্ডিশন। তো এইটা আমরা দুইবারই দেখলাম। 0 0 যখন দেওয়া হচ্ছে সেট রিসেটে, সে কি করছে, তার আগের স্টেটটাকে ধরে রাখছে, এই জন্য এটাকে বলা হচ্ছে হোল্ড বা নো চেঞ্জ কন্ডিশন। সো ট্রুথ টেবিলের 4টা রোই আমাদের পূরণ হয়ে গিয়েছে, 0 0 0 1 1 0, আমরা এগুলো দেখেছি। শুধুমাত্র বাকি আছে 1 1। এখন সেটেও যদি 1 দিই এবং রিসেটেও যদি আমরা 1 দিই সেক্ষেত্রে কি হতে পারে। সবাই একটু 1 নাম্বার নর গেটটা খেয়াল করেন, এর ইনপুটে কি আছে, 1 1। এখন 1 1 মানে হচ্ছে আউটপুট হবে আমাদের 0। আর যদি 2 নাম্বার নর গেট দেখি সেক্ষেত্রে কি হচ্ছে, 0 1। 0 1 এর ক্ষেত্রেও কি আউটপুট হচ্ছে 0। তাহলে এটা কি হবে, এখন এটা 0 হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা কি কনফ্লিক্ট করছে না, মানে কিউ আর কিউ বার এটা অলওয়েজ কি হওয়ার কথা, একটার অপোজিট হওয়ার কথা। কিন্তু যখনই সেট এবং রিসেটে আমরা 1 1 দিচ্ছি দেখা যাচ্ছে যে কিউতেও আসছে 0, কিউ বারেও আসছে 0। তো এটা কিন্তু কখনোই পসিবল না, এটা অলওয়েজ একটার অপোজিট হবে। তো এইটা যেহেতু আসলে কনফ্লিক্ট করে, এটা কোনো রুলের মধ্যে পড়ে না, এই জন্য যখনই হচ্ছে সেট রিসেটে 1 1 দেওয়া হবে, এই যে কন্ডিশনটা এটাকে আমরা বলছি ইনভ্যালিড কন্ডিশন। সো আশা করি এসআর ফ্লিপ ফ্লপের যে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করছে, লজিকটা আসলে তার ট্রুথ টেবিলটা কেমন, এটা আই হোপ সবাই বুঝতে পেরেছি। সো এসআর ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করে এটা অলরেডি দেখলাম। আর আমরা দেখেছিলাম যে 555 টাইমারের মধ্যে কি আছে, অপএম্প আছে, যেটা কিনা কম্পারেটর মোডে কাজ করবে। তো অপএম্পের কম্পারেটর মোড কিভাবে কাজ করে সেটাও আপনারা জানেন। তাহলে 555 টাইমারটা সে আসলে কিভাবে কাজ করবে বা কিভাবে কাজ করছে এখানে লজিকগুলো, সেটা আশা করি এখন এক্সপ্লেন করলে সবাই ইজিলি ক্যাচ করতে পারবো। তো আমরা যে ডায়াগ্রামটা, পিন ডায়াগ্রাম যেটা আগে দেখেছিলাম এবং ব্লক ডায়াগ্রাম যেটা দেখেছিলাম সেটাকেই জাস্ট এখানে আরেকবার ড্র করা হয়েছে। আগের ডায়াগ্রামটাকে জাস্ট 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করে আমরা এটাকে ড্র করেছি, বাট সব কিছুই কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন আগের মতোই সেম। তো এখানে কি আছে, 1 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন, তাদের মাঝখানে আমরা কি দিয়েছি, 3টা সমমানের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা হয়েছে, যে রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু হচ্ছে 5 কিলো ওহম। 1 নাম্বার পিনটাকে কানেক্ট করা হয়েছে গ্রাউন্ড বা জিরো পোটেনশিয়ালের সাথে। 8 নাম্বার পিনে দেওয়া হবে হচ্ছে বায়াসিং ভোল্টেজ বা ভিসিসি ভোল্টেজ। এরপরে কি আছে, এরপরে এখানে 2টা কম্পারেটর আছে, যেগুলো কিনা হচ্ছে অপএম্প, এটা কম্পারেটর মোডে রান করবে। সো কম্পারেটরের কাজ কি তা আমরা জানি, কম্পারেটরে কি থাকে, একটা ইনভার্টিং টার্মিনাল থাকে, একটা নন ইনভার্টিং টার্মিনাল থাকে। তো যদি নন ইনভার্টিং টার্মিনাল, দ্যাট ইজ প্লাস যে টার্মিনালটা আছে তার ভোল্টেজ যদি ইনভার্টিং টার্মিনাল মানে নেগেটিভ যে ইনপুটটা আছে তার থেকে যদি বেশি হয় তাহলে আউটপুটে আমরা পাবো হচ্ছে প্লাস ভিসিসি। আর যদি এই ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের থেকে বেশি হয় তাহলে পাবো হচ্ছে
মাইনাস ভিসিসি। তো আমরা এখানে যেহেতু লজিক নিয়ে কথা বলবো, তো আমরা বাইনারিতে চিন্তা করব। প্লাস ভিসিসিকে আমরা বলবো হচ্ছে হাই বা 1, আর মাইনাস ভিসিসিকে আমরা বলবো হচ্ছে লো বা 0। সো এখানে কম্পারেটরের ইনপুটে কি আছে? 1 নাম্বার কম্পারেটরের ইনপুটে আছে হচ্ছে আমাদের পিন 6। এখানে মানে 6 নাম্বার পিনে হচ্ছে আমরা ভোল্টেজ দিতে পারবো, এটাকে আমরা থ্রেশহোল্ড বলছি V6। এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিব। আর হচ্ছে আমাদের 2 নাম্বার কম্পারেটরের ইনপুট কোনটা? তার যে ইনভার্টিং টার্মিনাল, সেখানে সেটা হচ্ছে কোথায়? এই পিন 6 এর সাথে পিন 2 এর সাথে কানেক্টেড। মানে ট্রিগার যে পিনটা আছে এটাকে আমরা V2 ও বলবো, আর এখানে যে ভোল্টেজটা দেওয়া হবে সেটাকে V2 বলা হবে। এই 2 নাম্বার পিনটা কানেক্টেড কার সাথে? এই 2 নাম্বার কম্পারেটরের ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্টেড। দেন এই দুইটা কম্পারেটরের আউটপুট চলে যাচ্ছে এই এসআর ফ্লিপ ফ্লপের আর আর এসএ। দেন হচ্ছে যে এসআর ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা কিউ এন্ড কিউ বার, কিউ চলে যাচ্ছে আমাদের আউটপুট পিন 3 তে, কিউ বার চলে যাচ্ছে একটা রেজিস্টর হয়ে একটা এনপিএন ট্রানজিস্টরের বেজে। এখন এখানে এই রেজিস্টরটা দেওয়ার কারণ কি? এটার কারণ হচ্ছে সে বেস কারেন্টটাকে একটু লিমিট করে দিবে, মানে খুব বেশি বেস কারেন্টকে ফ্লো হতে দিবে না, সেটাকে একটু লিমিট করে দিবে। লিমিটিং একটা রেজিস্টর এখানে অ্যাড করা হয়েছে। আর এই যে এনপিএন ট্রানজিস্টরটা, তার কালেক্টরটা চলে গিয়েছে ডিসচার্জ বা 7 নাম্বার পিনে, আর তার এমিটারটা চলে গিয়েছে গ্রাউন্ডের সাথে। এখন এই বিজেটি বা এই ট্রানজিস্টরটা যদি 1 হয়, 1 হওয়া মানে কি? এটা শর্ট হয়ে যাবে। এটা শর্ট হয়ে গেলে কি হচ্ছে? আমাদের ডিসচার্জ পিনটা গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। আর যদি এটা অন না হয়, দ্যাট ইজ যদি অফ থাকে, তার মানে কি? এটা ওপেন, তখন ডিসচার্জ পিনটা ওপেন অবস্থায় থাকছে। যাই হোক, এটা আমরা জাস্ট এখন বললাম, যখন আমরা আরও লেকচার সামনে আগাবো তখন এটা আরও ভালো বুঝতে পারবেন যে কখন এই 7 নাম্বার পিনটা ওপেন হবে আর কখন এটা গ্রাউন্ডেড হবে। আর আমরা দেখেছিলাম যে 4 নাম্বার পিনটা হচ্ছে রিসেট পিন, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভ লো পিন। এটাই একটা বাবলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। মানে হচ্ছে কি, এখানে যদি আমরা রিসেটে 0 দিই, তাহলে সে আউটপুটটাকে কি করবে? জোরপূর্বক 0 করে দিবে, যার কারণে এটাকে বলা হচ্ছে একটা অ্যাক্টিভ লো পিন। এখন আবার চলে আসি এই কম্পারেটরে। কম্পারেটরের যে দুইটা ফার্স্ট কম্পারেটরে যে দুইটা ইনপুট আছে, প্রথম যে ইনপুটটা আমরা দেখলাম যে একটা ইনপুট হচ্ছে যে তার যে নন ইনভার্টিং ইনপুট, সেটা হচ্ছে আমরা কোথা থেকে নিব? থ্রেশহোল্ড পিন থেকে নিব। আর ইনভার্টিং যে টার্মিনালটা সেটা কোথায় কানেক্টেড হয়েছে? এই দুইটা রেজিস্টরের মাঝখানে এই পয়েন্টে কানেক্ট হয়েছে। আবার এই পয়েন্টটা কোথায়? সে চলে যাচ্ছে 5 নাম্বার পিনের সাথে। 5 নাম্বার পিনটাকে আমি বলেছিলাম কন্ট্রোল ভোল্টেজ পিন। এটাকে কন্ট্রোল ভোল্টেজ বলার কারণ কি? কারণ হচ্ছে এই 5 নাম্বার পিনের সাথে আমরা যদি এডিশনালি কোনো রেজিস্টর কানেক্ট করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এইখানে যে রেজিস্টরগুলি আছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভ্যারি করবে। এখন এটা ভ্যারি করলে কি হচ্ছে? ভ্যারি করলে আমাদের এইখানে যে থ্রেশহোল্ড যে ভোল্টেজটা, বা বলতে পারি যে রেফারেন্স যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা ভ্যারি করবে। কিভাবে ভ্যারি করবে? যেমন আমরা যদি এখানে পিন 8 এ যদি প্লাস ভিসিসি দেই, তাহলে কি হবে? এখানে কি আছে? 1 নাম্বার 8 নাম্বার পিনের মধ্যে 3টা রেজিস্ট্যান্স 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে। তাহলে এই যে পয়েন্ট, এই যে নোডটা, সেখানে কত ভোল্টেজ পাবো? যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, তাহলে বোঝা যায় যে এই যে রেজিস্ট্যান্সগুলি আছে তাদের অ্যাক্রসে সমান ভোল্টেজ ড্রপ হবে। দ্যাট মিনস এই পয়েন্টে, এই যে নোডটা দেখা যাচ্ছে, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 2/3 ভিসিসি। আর এই যে নোডটা আছে, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 1/3 ভিসিসি। তার মানে এইগুলা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। কোন পয়েন্টের রেফারেন্স ভোল্টেজ? এই যে 2 নাম্বার কম্পারেটরের যে নন ইনভার্টিং টার্মিনাল, তার রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 1/3 ভিসিসি। আর এই যে 1 নাম্বার কম্পারেটরের যে ইনভার্টিং টার্মিনাল, তার রেফারেন্স হচ্ছে 2/3 ভিসিসি। এখন 5 নাম্বার পিনের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়, তাহলে কি হবে? এই যে রেজিস্টরগুলি আছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে এইখানে যে রেফারেন্স ভোল্টেজগুলি আমরা দিলাম, বা এখানে যে রেফারেন্স ভোল্টেজগুলি আসলো, এই 2/3 ভিসিসি 1/3 ভিসিসি, এই রেজিস্ট্যান্সের বা এই যে রেফারেন্স ভোল্টেজগুলি, তাদের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। তাহলে সোজা কথায় বলা যায় যে 5 নাম্বার পিনে রেজিস্টর অ্যাড করার মাধ্যমে আমরা আসলে এই রেফারেন্স ভোল্টেজগুলোকে কন্ট্রোল করতে পারছি। তো যেহেতু এই রেফারেন্স ভোল্টেজগুলোকে 5 নাম্বার পিনের মাধ্যমে আমরা ভ্যারি করতে পারি বা কন্ট্রোল করতে পারি, এই জন্য এই 5 নাম্বার পিনটার নাম হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ পিন।
আশা করি এইটা সবাই বুঝতে পেরেছি যে 5 নাম্বার পিনকে কেন কন্ট্রোল ভোল্টেজ পিন বলা হয়। এখন 6 নাম্বার পিনের নাম কেন থ্রেশহোল্ড আর 2 নাম্বার পিনের নাম কেন ট্রিগার, সেটাও আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এখন আমরা দেখি যে এই 555 টাইমারটা আসলে কিভাবে কাজ করছে। সো এটা বোঝার জন্য আমরা অলরেডি এসআর ফ্লিপ ফ্লপের কিভাবে কাজ করে তার ট্রুথ টেবিলটা অলরেডি দেখেছি। সো ওইটা মনে রাখার জন্য জাস্ট এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা আমি এখানে আরেকবার একটু নিয়ে আসলাম, যাতে করে আমাদের এখানে আউটপুটগুলো বুঝতে সুবিধা হয়। এখন আমরা কি করব, এখন আমরা এই যে দুইটা কম্পারেটর আছে তাদের ইনপুটে আমরা ভোল্টেজ দেব। এখন এই যে পয়েন্ট, এই 2 নাম্বার কম্পারেটরের নন ইনভার্টিং টার্মিনাল, তার রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 1/3 ভিসিসি। বাট তার যে ইনভার্টিং টার্মিনাল আছে, এটা পিন 2, এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। সিমিলারলি কম্পারেটর 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, তার ইনভার্টিং টার্মিনাল যেটা, তার ভোল্টেজ হচ্ছে ফিক্স, যেটা কিনা 2/3 ভিসিসি। আমরা এখানে সাপোজ কোনো কন্ট্রোল করতে চাচ্ছি না, এই পিন 5-এ আমরা কোনো ধরনের রেজিস্টার অ্যাড করি নাই, তার মানে এই থ্রেশহোল্ড বা রেফারেন্স ভ্যালুটা কি হবে না, এটা চেঞ্জ হবে না, এটা 2/3 ভিসিসি থাকবে। তাহলে তার নন ইনভার্টিং টার্মিনাল যেটা কিনা পিন 6, এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। দেন কম্পারেটরগুলো কি করবে, কম্পেয়ার করে তার আউটপুটে ভ্যালু দিবে, যেটা কিনা কোথায় যাবে, এই এসআর ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে। তাহলে এই পয়েন্ট থেকে বোঝার সুবিধার জন্য আমরা এই যে কম্পারেটর 2 এর যে ইনভার্টিং টার্মিনাল পিন 2, এখানে যে ভোল্টেজটা দিব সেটাকে আমরা বলবো V2, আর এই কম্পারেটর 1 এর যে নন ইনভার্টিং টার্মিনাল, তার যে ভোল্টেজ পিন 6 এ যে ভোল্টেজটা দেওয়া হবে, এটাকে আমরা বলবো V6। তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে V2 এটা হচ্ছে লেস দেন 1/3 ভিসিসি আর V6 এটা লেস দেন 2/3 ভিসিসি। তার মানে আমরা এই 2 নাম্বার পিনে যে ভোল্টেজটা দিব সেটা কি, এই রেফারেন্স ভোল্টেজের থেকে কম, এবং 6 নাম্বার পিনে যে ভোল্টেজটা দিব সেটাও কি, তার রেফারেন্স ভোল্টেজের থেকে কম। তাহলে এই অবস্থায় আমরা আউটপুট কি পাই একটু খেয়াল করি। প্রথমে আমরা কম্পারেটর 2 নিয়ে ডিসকাস করি। কম্পারেটর 2 এর তার নেগেটিভ পিনের ভোল্টেজ পজিটিভ পিনের ভোল্টেজের থেকে কম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই ক্ষেত্রে আমরা পাবো প্লাস ভিসিসি আউটপুটে, দ্যাট মিনস লজিক হাই পাবো, এখানে আউটপুট হচ্ছে 1। এখন আসি 1 নাম্বার কম্পারেটরে, এখানে কি কন্ডিশন ছিল, V6 ইজ লেস দেন 2/3 ভিসিসি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের থেকে কম। তাহলে এখানে আউটপুট পাওয়া যাবে মাইনাস ভিসিসি বা লজিক হিসেবে পাবো হচ্ছে 0। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের ইনপুটে কি পাচ্ছি, আর এ পাচ্ছি 0 আর এস এ পাচ্ছি 1। তাহলে ট্রুথ টেবিল থেকে দেখে আমরা বুঝতে পারি যে সেটে যখন 1 আসবে তখন আউটপুট পাবো কি, আউটপুট আসবে 1। তাহলে এখানে আমরা আউটপুট পাবো 1 আর কিউ বারে পাবো গিয়ে হচ্ছে 0। এখন কিউ বারে যদি 0 পাই, দ্যাট ইজ আমাদের এই এনপিএন ট্রানজিস্টরের বিজেটিতে আমরা পাচ্ছি ইনপুটে 0 পাচ্ছি। তাহলে এই যে আমাদের বিজেটিটা, সে কি হবে, সে ওপেন, সে আর ক্লোজ হবে না, সে ওপেন অবস্থাতেই থাকবে। তো এটা যদি ওপেন অবস্থাতে থাকে, তাহলে 7 নাম্বার পিন যেটা ডিসচার্জ পিন, এটা কি হবে, এটাও ওপেন কন্ডিশনে থাকবে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে আউটপুট যদি 1 হয় তাহলে 7 নাম্বার পিনটা ওপেন থাকবে। এটা আমরা একটু এখানে লিখে ফেলি, যদি আউটপুট 1 হয় 7 নাম্বার পিনটা ওপেন থাকবে। এতক্ষণ যে জিনিসগুলো বুঝালাম, যদি এটাকে আমরা একটু গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করব, আমাদের ইনপুট ভোল্টেজগুলো দিয়ে আমরা এটাকে আসলে কম্পেয়ার করে দেখাবো V2 আর V6 নিয়ে। তো V2 কে আমি এই x অ্যাক্সিসে দিচ্ছি V2 ভোল্টেজ, আর y অ্যাক্সিসে দিচ্ছি আমরা V6 ভোল্টেজ। তো V2 এর রেফারেন্স ছিল 1/3 অফ VCC আর V6 এর রেফারেন্স ছিল 2/3 অফ VCC। তাহলে আমাদের প্রথম যে কন্ডিশনটা, যেটা কিনা হচ্ছে V2 is less than 1/3 VCC and V6 is less than 2/3 VCC, তাহলে এই রিজিয়নটা কোথায়, এই রিজিয়নটা হচ্ছে এইখানে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের রিজিয়ন। তাহলে এই সময় কি হচ্ছে, আউটপুটে পাচ্ছি কত, 1 আর 7 নাম্বার পিন হয়ে যাচ্ছে ওপেন। তাহলে এইখানে আমরা এটা একটু লিখে রাখি যে এই কন্ডিশনের ক্ষেত্রে, এটাকে আমরা বলছি 1 নাম্বার কন্ডিশন কি, এটাকে আমরা বলছি এই সময় আউটপুট হচ্ছে 1 আর 7 নাম্বার পিনটা ওপেন। আচ্ছা, এটা গেল। এখন আমরা এই ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছি এটাকে আবার আমরা ভ্যারি করি। এখন সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই V2 এর ভোল্টেজ আমরা এখন এই রেফারেন্স ভোল্টেজ থেকে বাড়িয়ে দিব, দ্যাট ইজ V2 is greater than 1/3 VCC, বাট
এইখানে V6 এর যে ভোল্টেজ সেটাকে আমরা বাড়াবো না, সেটা আগে যা ছিল তাই থাকবে। তাহলে এই কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে V2 is greater than 1/3 VCC but V6 is less than 2/3 VCC। তাই যদি হয় আমাদের এই কম্পারেটর 1 এর এটার কিন্তু কন্ডিশন চেঞ্জ হচ্ছে না, তাহলে এইখানে আগে যে 0 ছিল সেই কম্পারেটরের আউটপুটে 0ই থাকবে। বাট এই ক্ষেত্রে কি হবে, কম্পারেটর 2 এর ক্ষেত্রে আমরা কি করেছি, V2 এর ভোল্টেজ 1/3 VCC থেকে বাড়িয়ে দিয়েছি, তাহলে এখানে নেগেটিভ ইনপুটের ভোল্টেজ বেড়ে যাচ্ছে, তাহলে কম্পারেটর 2 এর ক্ষেত্রে আউটপুট কি হবে, আউটপুট এখন আর 0 থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, সরি আউটপুট আর 1 থাকবে না, এটা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এই অবস্থায় আমাদের সেট এবং রিসেটে কি পাচ্ছি, আমরা 0 0 পাচ্ছি। আর 0 0 মানে হচ্ছে কি, আউটপুট আগে যা ছিল সেটাকেই হোল্ড করে রাখবে, দ্যাট ইজ আউটপুট হচ্ছে 1, তাহলে কিউ প্রাইম হবে হচ্ছে 0 আর ডিসচার্জ পিনটা সে ওপেন কন্ডিশনেই থাকবে। তাহলে এই জিনিসটা যদি এই গ্রাফে আমরা প্লট করি তাহলে কি হচ্ছে, 2 নাম্বার পিনের ভোল্টেজ দ্যাট ইজ V2 ইজ গ্রেটার দেন 1/3 VCC, তাহলে এইখানে আর V6 ইজ লেস দেন 2/3 VCC, তার মানে এই রিজিয়নটাতে কি হচ্ছে, এটা আমাদের 2 নাম্বার কন্ডিশন, যেটা কিনা কি করছে, আগের আউটপুটটাকে হোল্ড করে রাখছে বা নো চেঞ্জ কন্ডিশনে থাকছে। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার কন্ডিশন। এখন আমরা এগেইন ভোল্টেজকে আবার ভ্যারি করব, আবার ভোল্টেজকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, এখন আমরা হচ্ছে এই যে V6 ছিল, V6টাকে আমরা বাড়িয়ে দিব, V6কে বাড়িয়ে এখন আমরা কি করব, এটাকে 2/3 VCC থেকে বড় বানাই দেব। তাহলে পরের কন্ডিশনের ক্ষেত্রে কি, V6 is greater than 2/3 VCC এবং এটা চেঞ্জ করব না, এটা কি হচ্ছে V2 is also greater than 1/3 VCC। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার কন্ডিশনটা একটু লিখে ফেলি, which is V2 is greater than 1/3 VCC and V6 is greater than 2/3 VCC। তাহলে দেখি কম্পারেটর 2 এর ক্ষেত্রে চেঞ্জ হবে না, কারণ এটা আমরা আগেও দেখেছি যে 2 নাম্বার পিনের ভোল্টেজ যেহেতু বেশি তাহলে আউটপুট এখানে 0ই থাকবে। কিন্তু 1 নাম্বার কম্পারেটরের ক্ষেত্রে কি হচ্ছে, এখন V6 মানে যে পজিটিভ টার্মিনাল যেটা তার ভোল্টেজটা বেশি, তাহলে এখন কি আর আউটপুট 0 থাকবে, আউটপুটটা এখন আর 0 থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে 1। তাহলে এই কন্ডিশনে আমরা কি পাচ্ছি, এসআর ফ্লিপ ফ্লপের রিসেটে পাচ্ছি 1, সেটে পাচ্ছি 0, তাহলে এই আউটপুটের টোটাল সিনারিও এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, রিসেট অন হওয়া মানে আউটপুট হবে 0, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে এখানে আউটপুটে পাবো 0, কিউ যদি 0 হয় কিউ বার হবে 1, আর কিউ বার যদি 1 হয় তাহলে এখন কি, এই যে আমাদের এনপিএন ট্রানজিস্টর তার বেজে আমরা কি পাচ্ছি, হাই ভোল্টেজ পাচ্ছি। হাই ভোল্টেজ পেলে এটা অন হয়ে যাবে, এটা 1 মানে এটা শর্ট হয়ে যাচ্ছে, শর্ট হয়ে গেলে এই 7 নাম্বার পিন যেটা সে কিন্তু এই যে কি, এই দেখতে পাচ্ছি এমিটারটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো এটা অন হয়ে যাওয়া মানে এটা শর্ট হয়ে যাওয়া, দ্যাট ইজ 7 নাম্বার পিনটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে 7 নাম্বার পিনটা এখন কি, ক্লোজ বা গ্রাউন্ডেড। এখন এই যে জিনিসটা, এটাকেই আমরা এখানে আরেকটা কনক্লুশন আকারে লিখতে পারি যে যদি আউটপুট 0 হয় তাহলে 7 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ডেড। আর এই জিনিসটাকে যদি আমরা এই গ্রাফে প্লট করতে চাই তাহলে আমাদের কন্ডিশনটা কি, V2 is greater than 2/3 VCC, তার মানে এই 2/3 VCC এর উপরে যাবে, আর সরি V2 is greater than 1/3 VCC মানে হচ্ছে এই পাশে আসবে এই রিজিয়নটাতে, আর V6 is greater than 2/3 VCC মানে এইখান থেকে এখানে এই রিজিয়নটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের রিজিয়ন। তাহলে এই রিজিয়নে আমাদের কি হচ্ছে, আমাদের যে আউটপুটটা পেলাম আউটপুট 0 আর 7 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ডেড। এখন এই গ্রাফের 3টা রিজিয়নই ফুলফিল হয়ে গিয়েছে। যদি এই রিজিয়নটার কথা কারো মাথায় আসে তাহলে এই রিজিয়নটা কি, এখানে আমাদের 6 নাম্বার পিনের ভোল্টেজ 2/3 VCC থেকে বড়, কিন্তু 2 নাম্বার পিনের ভোল্টেজ 1/3 VCC থেকে ছোট, তার মানে কন্ডিশনটা হচ্ছে এইরকম। এখন কন্ডিশন যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কম্পারেটর বা এসআর ফ্লিপ ফ্লপ সে কিভাবে কাজ করবে। এই কন্ডিশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় 1 নাম্বার কম্পারেটরের আউটপুট 1ই থাকে, কিন্তু 2 নাম্বার কম্পারেটরের ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি, V2 is less than 1/3 VCC। তার মানে এখানে আমরা কি পাবো, আউটপুটে পাবো হচ্ছে 1। এখন এসআর ফ্লিপ ফ্লপের এস অ্যান্ড আর দুইটাতেই যদি 1 1 দেওয়া হয় তাহলে এই কন্ডিশনটা কি, একটা ইনভ্যালিড কন্ডিশন, তার মানে এই রিজনটা আসলে একটা ইনভ্যালিড কন্ডিশন, এটা কখনোই আসলে ভ্যালিড বা ফ্রুটফুল হবে না।
তাহলে 555 টাইমার এটা কিভাবে কাজ করে আপনারা দেখলেন। এখন 555 টাইমার সে অনেকগুলা মুডে কাজ করতে পারে। আপনারা জানেন যে মনোস্টেবল, অ্যাস্টেবল, বাইস্টেবল, সে কয়েকটা মুডে কাজ করতে পারে। তো আমরা একটা স্পেসিফিক মুডে তাকে কাজ করাবো। তার জন্য আমরা এখানে একটা সার্কিট নিয়েছি। এই 555 টাইমারটাকে জাস্ট এখানে ড্র করা হয়েছে। কিভাবে ড্র করা হয়েছে একটু আমরা খেয়াল করি। এখানে 8 নাম্বার পিনে প্লাস ভিসিসি দেওয়া হয়েছে, আর এই 4 নাম্বার পিনের সাথেও প্লাস ভিসিসি কানেক্ট করা হয়েছে। এখন এই 4 নাম্বার পিনে পজিটিভ ভোল্টেজ দেওয়ার কারণ কি? আগেই বলেছিলাম যে 4 নাম্বার পিনটা একটা অ্যাক্টিভ লো পিন। তো কোনোভাবে যেন সে আমাদের সিস্টেমের আউটপুটটাকে আনওয়ান্টেডভাবে জিরো করে দিতে না পারে, এজন্য এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা লজিক হাই বা প্লাস ভিসিসি এর সাথে কানেক্ট করে দিলাম। দ্যাট ইজ 4 নাম্বার পিন যাতে কোনোভাবে রিসেট না হয়ে যায় তার জন্য সেটাকে কি করা হচ্ছে, প্লাস ভিসিসি এর সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে। এরপরে কি করা হয়েছে একটু খেয়াল করি। এই 1 নাম্বার পিন ছিল গ্রাউন্ড, তাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা হয়েছে। আর 5 নাম্বার পিনের সাথে একটা ছোট মানের ক্যাপাসিটর দিয়ে সেটাকেও গ্রাউন্ড করে ফেলা হচ্ছে। এখানে এই ক্যাপাসিটরটা দেওয়ার কারণ কি? আমরা একটু আগে বলেছি যে 5 নাম্বার পিনটা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ পিন। মানে আমি যদি ওই রেফারেন্স ভোল্টেজগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে এর সাথে আমরা কি করতে পারি, এডিশনাল রেজিস্ট্যান্স কানেক্ট করে আমরা রেফারেন্স ভোল্টেজগুলোকে কন্ট্রোল করতে পারি। বাট যদি কন্ট্রোল করতে না চাই তখন কি করব? তখন এই 5 নাম্বার পিনের সাথে একটা ছোট মানের ক্যাপাসিটর কানেক্ট করে সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব, যাতে করে এখানে কোনোভাবেই যেন রেফারেন্সের ভোল্টেজটা চেঞ্জ হতে না পারে, বা সিস্টেমে কোনো ডিসি নয়েজ এসে যাতে রেফারেন্সের ভোল্টেজগুলোকে ভ্যারি করতে না পারে বা চেঞ্জ করতে না পারে, সেই নয়েজটাকে রিমুভ করার জন্য এখানে একটা ছোট মানের ক্যাপাসিটর ইউজ করা হয়, যাতে করে আনওয়ান্টেডভাবে ওই রেফারেন্সের ভ্যালুগুলা ভোল্টেজগুলো যেন চেঞ্জ না হয়। এরপরে দেখি 3 নাম্বার পিন হচ্ছে আউটপুট পিন, আর 2 নাম্বার পিন হচ্ছে ট্রিগার। ট্রিগার নাম কেন সেটা আমরা এই স্লাইডে জানতে পারবো। এখানে কি করা হবে, আসলে এখানে আমরা ইনপুট দিব, ট্রিগার হিসেবে পালস ইনপুট দিব আমরা। তো এখানে ইনপুট দেওয়া হবে। 6 নাম্বার পিন এবং 7 নাম্বার পিন তাদেরকে কি করা হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে। 7 নাম্বার পিনটা হচ্ছে ডিসচার্জ পিন। আপনারা জানেন যে এর সাথে কি আছে, একটা এনপিএন ট্রানজিস্টর আছে, দ্যাট ইজ এখানে একটা সুইচিং আছে। তো 7 নাম্বার পিনটা কি হতে পারে, আউটপুটের উপর বেস করে সে কখনো হচ্ছে ক্লোজ অবস্থাতে থাকবে, আবার কখনো সে ওপেন অবস্থাতে থাকবে, মানে কখনো সে গ্রাউন্ডেড থাকবে অথবা কখনো সে ওপেন হয়ে থাকবে। তো 6 আর 7কে এখানে ওয়্যার দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে, এই যে প্লাস ভিসিসি তার সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে, আর 6-7 যে কমন পয়েন্ট তার সাথে এই রেজিস্ট্যান্সের অন্য টার্মিনালটাকে কানেক্ট করা হয়েছে, এবং এই যে নোড, এই নোড থেকে একটা ক্যাপাসিটরকে কানেক্ট করে গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া হয়েছে। কানেকশনটা মোটামুটি দেখলাম। কাজ কিভাবে করবে এই সার্কিটটা, বা এই ধরনের কানেকশনটা কাজ কিভাবে করবে সেটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা আগের যে স্লাইড ছিল সেখানে আমরা একটা গ্রাফ দেখেছিলাম, সেই গ্রাফটাকে আমি এখানে আরেকবার একটু প্লট করে নিয়ে আসি, এটা আমাদের হেল্প করবে একটু বোঝার জন্য। তো আমরা মেইনলি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনপুট ছিল কয়টা, দুইটা, একটা হচ্ছে 2 নাম্বার পিনে ইনপুট আর একটা হচ্ছে 6 নাম্বার পিনে ইনপুট। তো V2 আর V6 এই দুটো আমাদের ইনপুট, আর আউটপুট পাচ্ছি হচ্ছে আমরা 3 নাম্বার পিন থেকে, যেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো তিনটা ভোল্টেজের আসলে ওয়েভ শেপ আমরা দেখব টাইম স্কেলে। এক্স এক্সিসে থাকবে হচ্ছে আমাদের টাইম, আর ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে আমাদের ভোল্টেজ, 2 নাম্বার পিনের ভোল্টেজ, 6 নাম্বার পিনের ভোল্টেজ অ্যান্ড আউটপুট ভোল্টেজ। তো 2 নাম্বার পিন অ্যান্ড 6 নাম্বার পিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু রেফারেন্স ভোল্টেজ থাকে। সো সেই রেফারেন্স ভোল্টেজগুলোকে আমরা একটু লেভেলিং করে ফেলি, যেগুলো হচ্ছে 1/3 ভিসিসি অ্যান্ড 2/3 ভিসিসি, এগুলোকে আমরা একটু লেবেল করে ফেললাম। এখন এই 2 নাম্বার পিনে আমরা ইনপুট দিব, 6 নাম্বার পিনে কিন্তু এইভাবে করে ইনপুট দেওয়া যাচ্ছে না, এটাকে কি করা হয়েছে, সাথে সাথে শর্ট করে দেওয়া হয়েছে। তো 2 নাম্বার পিনে আমরা কি দিব, ইনপুট পালস দিতে পারবো। তো এখানে আমরা একটা পালস দিলাম, এটা কাইন্ড অফ হচ্ছে ট্রিগার পালস, 1010 এরকম করে এখানে একটা পালস স্ট্রিং দেওয়া হয়েছে। তো এটাকে একটু আমরা লেভেলিং করি, জাস্ট সুন্দর করে গ্রাফটাকে বা আমাদের যে ওয়েব শেপগুলি আসবে এগুলোকে ড্র করার জন্য। এখন এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়ালি আমরা কি করলাম, জাস্ট ইনিশিয়ালি আমরা V2-তে একটা পালস দিলাম, এটা হচ্ছে তার হাই, এটা হচ্ছে লো, 1010 এভাবে। তো যখন এই পালসটা দেওয়া হচ্ছে হাই, যখন 1 দেওয়া হচ্ছে
তখন আমরা আউটপুটে কি পাবো? এখন ইনিশিয়ালি একদম শুরুতে মানে এই পালস দেওয়ার আগে আমাদের কি ছিল? এই জিনিসটা অফ ছিল, তো সেই অবস্থাতে আমাদের আউটপুট হচ্ছে 0। তো আউটপুট যদি 0 থাকে, তাহলে আউটপুট 0 থাকলে 7 নাম্বার পিনের কন্ডিশনটা কি থাকে? আপনারা হয়তো নোট ডাউন করেছেন, একটু আগেও বলেছি যে আউটপুট যখন 0, 7 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ডেড। এখন এই 7 নাম্বার পিন যদি গ্রাউন্ড হয়, তাহলে 6 নাম্বার পিনও কি? সেও গ্রাউন্ডেড হবে। গ্রাউন্ড মানে হচ্ছে 0 পটেনশিয়াল। এখন একটু খেয়াল করেন, এখানে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা চার্জ ডিসচার্জ হওয়ার পাথ কি? এই ক্যাপাসিটরটা যদি চার্জ হতে চায়, তাহলে কি করতে হবে? তাকে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এসে তারপরে এই পাথে তাকে হচ্ছে চার্জ হতে হবে। কিন্তু সে যদি ডিসচার্জ হতে চায়, ডিসচার্জ হওয়ার জন্য পাথ কোনটা? এই 7 নাম্বার পিনটা যখন গ্রাউন্ডেড হবে, এই পাথ দিয়ে সে হচ্ছে ডিসচার্জ হবে। তাহলে এই ক্যাপাসিটরের চার্জিং পাথ এইটা, ডিসচার্জ হওয়ার জন্য এই 7 নাম্বার পাথ পিন দিয়ে তাকে ডিসচার্জ হতে হবে। এখন ইনিশিয়াল কন্ডিশনে আমাদের আউটপুট হচ্ছে 0, মানে যখন আমরা সাপ্লাই দিয়েছিলাম না তখন কি ছিল? আউটপুট ছিল 0। তাহলে সেই 0 কন্ডিশনে আমাদের এখানে 7 নাম্বার পিনটা কি ছিল? গ্রাউন্ডেড ছিল। তাহলে 7 নাম্বার পিন গ্রাউন্ডেড মানে 6 নাম্বার পিনও গ্রাউন্ডেড। তাহলে এই ক্যাপাসিটরটা কি আছে? সে এখন এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, সে কিন্তু কোনো চার্জ ধরে রাখতে পারবে না, সে ডিসচার্জ হয়ে আছে, মানে এখানে কোনো কিন্তু চার্জ স্টোর হয়ে নাই। এখানের ভোল্টেজ হচ্ছে 6 নাম্বার পিনের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তাহলে এই কন্ডিশনে আমরা কি পাচ্ছি? V2 তে পাচ্ছি তার যে থ্রেশহোল্ড ভ্যালু 1/3 VCC, মানে তাকে যে ভোল্টেজের সাথে আমরা কম্পেয়ার করেছিলাম 1/3 VCC থেকে তার ভোল্টেজ বেশি। কিন্তু V6 এর ভোল্টেজ কত? V6 এর ভোল্টেজ হচ্ছে 0, কারণ এই 6 নাম্বার পিনটা গ্রাউন্ডেড হয়ে আছে। তাহলে আমাদের এই গ্রাফে কোন রিজিয়নে আছে? V2 is greater than 1/3 VCC, but V6 is less than 2/3 VCC। তার মানে সে হচ্ছে এই 2 নাম্বার বা হোল্ড কন্ডিশনে আছে। এখন হোল্ড কি? মানে আগে যে কন্ডিশন, আগে যে স্টেটটা ছিল, আগের স্টেট কি? আউটপুটের আগের স্টেট হচ্ছে 0। তাহলে এইখানে আমরা কি পাবো? আগে যেটা ছিল আউটপুটে সেইটাই পাবো, দ্যাট ইজ আউটপুটে হচ্ছে এখন আমরা লো পাবো। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে স্টেটটা, সে 2 নাম্বার কন্ডিশনটা হোল্ড করে রেখেছে। আউটপুট এখন আমরা পাচ্ছি লো ভোল্টেজ। এখন আসি এই ট্রিগার পিনের পালসটাকে যখন 0 করা হবে, এটাকে 1 থেকে আমরা 0 করে দিচ্ছি। তো যখনই 0 করতে যাব, সে কি হবে? সে তার রেফারেন্স যে ভোল্টেজ 1/3 VCC থেকে কমে যাবে। আচ্ছা, এটা যখন এই পজিশনে আসলো, 1/3 VCC থেকে কমে গেল, আর এখানে কি আছে? এটাও কিন্তু কি চার্জিং কন্ডিশনে নাই, এটাও কম তার রেফারেন্স থেকে, এটাও তার রেফারেন্স থেকে কম। তাহলে এই সময়ে, এই মোমেন্টে কি হবে? আমাদের আউটপুটটা হঠাৎ করে 1 হয়ে যাবে। তাহলে 2 নাম্বার পিনের ভোল্টেজ যখনই 1/3 VCC থেকে কমে যাচ্ছে, তখনই আমরা আউটপুটে কি পাচ্ছি? আমরা হাই পাচ্ছি, 1 পাচ্ছি, এবং এই পালসটা সে তখন কি হবে? কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এই যে রিজিয়নটা, যখন আমরা আউটপুটটা 1 পাচ্ছি, এটা কোন রিজিয়নের মধ্যে পড়ছে? আমাদের 2 নাম্বার পিনের ভোল্টেজ 1/3 VCC থেকে কম, 6 নাম্বার পিনের ভোল্টেজ 2/3 VCC থেকে কম, দ্যাট ইজ এই রিজিয়নে। তাহলে 1 নাম্বার রিজিয়নটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা গেল। এখন আউটপুট যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা জানি 7 নাম্বার পিন হচ্ছে ওপেন। এখন 7 নাম্বার পিন ওপেন মানে 6 নাম্বার পিনও ওপেন। এখন এই 6 নাম্বার পিন ওপেন হয়ে গেলে তখন কি হবে? এই আমাদের ক্যাপাসিটরটা সে এই যে পাথ আছে রেজিস্ট্যান্স হয়ে, সে এই পাথে কিন্তু চার্জ হতে থাকবে। তাহলে ক্যাপাসিটরে আমরা 6 নাম্বার পিনে V6 এ আমরা একটা ভোল্টেজ পাবো, যেটা কিনা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ। তাহলে এই চার্জিং ভোল্টেজটাকে যদি আমরা ড্র করি, তাহলে দেখা যাবে এরকম একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে। সে কি হচ্ছে? এই রেজিস্ট্যান্সের থ্রুতে ক্যাপাসিটরটা এইভাবে করে চার্জ হচ্ছে। এখন আপনারা খেয়াল করেন, এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সে কোন কোন স্টেটে গেল। এখন এই অবস্থাতে কি হচ্ছে? এখন আমরা এখানে কি করলাম? আমরা এখানে ট্রিগার করলাম, মানে আমরা কি করেছিলাম? V2 তে আমরা একটা পালস দিয়েছিলাম, পালসকে 1 থেকে 0 করেছি, আবার এখন 0 থেকে 1 করছি, মানে তাকে আমরা এখানে ট্রিগার পালস দিচ্ছি। এখানে আবার এটাকে 1 করে দিয়েছি। অন করে দেওয়াতে এই যে আমাদের ভোল্টেজটা V2 এর ভোল্টেজ, সে তার যে রেফারেন্স ভ্যালু ছিল 1/3 VCC, সেটা থেকে বেড়ে যাচ্ছে। এখন এটা 1/3 VCC থেকে বেড়ে গেলেও আসলে কোনো সমস্যা নাই, আবার কম থাকলেও কোনো সমস্যা নাই,
কারণ আমাদের এই যে পালসটা যে শুরু হয়ে গিয়েছে, এই পালসটা যে শুরু হলো, আউটপুটে 1 পাচ্ছি, এই 1টা পাওয়ার জন্য কি হতে হয়, এই V2 এর ভোল্টেজটা 1/3 VCC থেকে কম হতে হয়। তো এটা কম হওয়ার পরে যদি আবার বেড়েও যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটে কোনো এফেক্ট পড়ছে না। তাহলে এটা আবার যখন চলে আসলো সিস্টেমে এই পালসটা, তাতে কিন্তু আমাদের আউটপুটে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমাদের 6 নাম্বার পিন আমাদের ক্যাপাসিটরটাতে চার্জ হচ্ছে, সে চার্জ হয়ে কি হবে, 0 থেকে আস্তে আস্তে করে চার্জ হয়ে একসময় 1/3 VCC হবে, এটা পার হয়ে একটা সময় সে 2/3 VCC তে চলে আসবে। 2/3 VCC তে আসার আগ পর্যন্ত, তার আগ পর্যন্ত সময় কি হচ্ছে, এই রিজিয়নটাতে আমাদের V6 is less than 2/3 VCC but V2 is greater than 1/3 VCC। তাহলে এই যে রিজিয়নটা, এটা গ্রাফের কোন কন্ডিশনকে স্যাটিসফাই করে, এটা গ্রাফের এই 2 নাম্বার কন্ডিশনকে স্যাটিসফাই করে, দ্যাট ইজ V2 is greater than 1/3 VCC but V6 is less than 2/3 VCC। তার মানে এই যে সময়টুকু, এই সময় কি হবে, আমাদের এই নো চেঞ্জ বা হোল্ড কন্ডিশন থাকবে। মানে হোল্ড মানে হচ্ছে কি, আগের স্টেটে আউটপুট যা ছিল সেই আউটপুটটাকে সে হোল্ড করে রাখবে, দ্যাট ইজ আউটপুট যে হাই ছিল সেটাকে হাই অবস্থাতেই রাখবে। এখন এই যে V6 যে ভোল্টেজটা, ক্যাপাসিটরের ভোল্টেজটা বাড়তে বাড়তে যখনই দেখা যাবে যে 2/3 VCC থেকে বেড়ে যাচ্ছে, এই মোমেন্টে বেড়ে গেলে কি হবে, তখন খেয়াল করি, তখন কিন্তু এই কন্ডিশনটা আরেকটা কন্ডিশনের রেঞ্জের মধ্যে চলে যাচ্ছে। সেটা কি, 2 নাম্বার পিনের ভোল্টেজ 1/3 VCC থেকে বড়, বাট 6 নাম্বার পিনের ভোল্টেজও কি 2/3 VCC থেকে বড়, যেটা কিনা এই 3 নাম্বার যে কন্ডিশনটা ছিল, এই 3 নাম্বার কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে এই ভোল্টেজটা যখনই 2/3 VCC থেকে বেড়ে যাচ্ছে, আউটপুটটা কিন্তু 0 হয়ে যাবে সাথে সাথে, দ্যাট ইজ এখানে আমরা আউটপুট পাবো হচ্ছে 0। আর এই কন্ডিশনটা কি, আমাদের 3 নাম্বার কন্ডিশন, এবং আউটপুট হচ্ছে লো আউটপুট পাচ্ছি। গ্রাফে দেখি আউটপুট যখন লো, 7 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ডেড, 7 নাম্বার পিন গ্রাউন্ডেড মানে 6 নাম্বার পিনও গ্রাউন্ডেড। তাহলে কি হবে, এই ক্যাপাসিটরটা যে চার্জটা ধরে রেখেছিল, সেই চার্জটা এখন এই পাথে ডিসচার্জ হয়ে যাবে। এটা একদম সরাসরি সাথে সাথে স্ট্রেট ভাবে এরকম ডিসচার্জ হবে। এখন বলতে পারেন যে চার্জিংটা হলো এক্সপোনেনশিয়াল ওয়েতে, তাহলে ডিসচার্জিংটাও কি এরকম এক্সপোনেনশিয়াল ওয়েতে হবে কিনা। আসলে ডিসচার্জিংটা এরকম এক্সপোনেনশিয়াল ওয়েতে হবে না, এটা এরকম সরাসরি একদম স্ট্রেট কাট ভাবে ডিসচার্জ হয়ে যাবে, কারণ চার্জিং এর পাথে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, বাট ডিসচার্জিং এর পাথে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, সে সরাসরি গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে এই 6 আর 7 নাম্বার পিনের থ্রুতে, যার কারণে এই ডিসচার্জিংটা কি হবে, একদম সরাসরি সে এই 2/3 VCC থেকে 0 হয়ে যাবে। তাহলে এরপরে আমরা খেয়াল করি এই যে ট্রিগার যদি আর চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু আমাদের এই যে 3 নাম্বার পিনের যে আউটপুটটা, এটা কিন্তু আর কখনোই চেঞ্জ হবে না, বা 0 থেকে সে কিন্তু কখনোই আর 1 হবে না। বাট যদি আবার এখানে আমরা একটা ট্রিগার দেই, মানে এটাকে যদি আবার আমরা 0 করে দেই, তার মানে 2 নাম্বার পিনের ভোল্টেজ যখনই আবার 1/3 VCC থেকে কমে যাবে, তখনই আবার কি হবে, আমরা আউটপুটে হাই পাবো, মানে 1 পাবো। এছাড়া কিন্তু আর কখনোই আউটপুটে 1 পাওয়া বা হাই পাওয়া এটা কিন্তু সম্ভব না। তাহলে এই যে আমরা জিনিসটা দেখলাম, এটা কি হচ্ছে, আউটপুটে কিন্তু শুধুমাত্র আমরা একবারই একটা পালস পাচ্ছি, একবারই শুধুমাত্র একটা পালস পাওয়া যাচ্ছে, এছাড়া ট্রিগার করার আগ পর্যন্ত কিন্তু আর কখনোই পালস পাওয়া যাবে না। এই জন্য এই যে অপারেশনটা, এটাকে আমরা বলি হচ্ছে মনোস্টেবল অপারেশন। এই অপারেশনের ক্ষেত্রে আমরা আউটপুটে যে একটা পালস পাচ্ছি, এই পালসের উইথটা, এটাকে যদি আমরা টি বলি, যে কতটুকু সময় এই পালসটা পাবো, এটা কিন্তু আসলে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। কিভাবে, যদি এই ক্যাপাসিটরটা চার্জ হতে যত বেশি সময় লাগবে, ক্যাপাসিটরের চার্জিং টাইমটা যত বেশি হবে, এই টি যেটা, তার টাইমিংটা কিন্তু তত বেশি সময় ধরে থাকবে, বা এই পালসের উইথটা কিন্তু তত বড় হবে। তাহলে এই যে আরসি আছে, আরসির ভ্যালু আসলে ভ্যারি করে এই যে পালসটা আমরা পাচ্ছি, এই পালসের উইথটাকে কম বেশি করা যায়। তো এখানে যেহেতু আমরা আউটপুটে শুধুমাত্র একটাই পালস পাচ্ছি, আবার ট্রিগার করার আগে, ট্রিগারিং কখন হবে, যদি আমরা এই আবার এটাকে 0 করে 1 করি, বা বলতে পারেন যে কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট চলে যাওয়ার পর আবার কারেন্ট আসলো, তাহলে এটা এই ট্রিগার করার আগ পর্যন্ত কিন্তু সে কখনোই আর হাই হবে না, সে তার লাইফ সাইকেলে একবারই শুধুমাত্র একটা পজিটিভ পালস দিবে। তো এই কারণে এই অপারেশনটাকে বলা হয় মনোস্টেবল অপারেশন। এখন
এই যে পালসটা পাচ্ছি তার যে টাইমের ডিউরেশন, এই টাইমের ডিউরেশনটা কত বা এটা কিভাবে বের করা যায়? এটা খুব ইজিলি বের করা যায়। আমরা জাস্ট এই পরের পেজে জাস্ট সার্কিটটা আর এই পালসটা নিয়ে এসেছি। তো আমরা দেখলাম যে যতক্ষণ হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং হচ্ছে ততক্ষণ হচ্ছে এই পালসটা আমরা পাচ্ছি বা 1 পাচ্ছি আউটপুটে। তাহলে এটা মেইনলি ডিপেন্ড করছে কার উপরে? ক্যাপাসিটরের চার্জিং এর উপরে। তাহলে ক্যাপাসিটরের চার্জিং এর ইকুয়েশনটা হচ্ছে V = VCC 1 - e⁻t by RC। এখন ক্যাপাসিটরের যে চার্জিং, এই ক্যাপাসিটরের চার্জিং ম্যাক্সিমাম কত পর্যন্ত হয়েছে? মানে আমরা কতক্ষণ সময় ধরে এই ক্যাপাসিটরের চার্জিংটা পেয়েছি এই আউটপুটটা 0 হওয়ার আগে? আউটপুটটা 0 হওয়ার আগে আমাদের ম্যাক্সিমাম যে ক্যাপাসিটরের চার্জ ছিল সেটা ছিল হচ্ছে 2/3 VCC। তাহলে এই V এর পরিবর্তে আমরা 2/3 VCC বসাতে পারি, রাইট সাইডে সেম থাকবে। তাহলে কি হয়, আমরা এটাকে যদি ইকুয়েট করি, ইকুয়েট করলে T সমান পাওয়া যায় 1.1 RC। তো এটা কিভাবে আসলো এটা আপনারা বাসায় একটু নিজেরা ক্যালকুলেট করে দেখবেন। তার মানে এই পালসের উইথটা হচ্ছে 1.1 RC। তাহলে এই যে সার্কিট সেটআপটা এই 555 টাইমারের, এর R এবং C এদের ভ্যালু ভ্যারি করে এই পালসের উইথটাকে আমরা কম বেশি করতে পারি। এখন ভ্যারিয়ের ক্ষেত্রে দুইটাকে একসাথে ভ্যারি করব না, যেহেতু ক্যাপাসিটর আসলে সব রেঞ্জের ক্যাপাসিটর পাওয়া যায় না, আমরা ক্যাপাসিটরের ভ্যালুটাকে ফিক্সড রেখে রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করব। সাপোজ আমরা এই পালসটা চাচ্ছি 1 সেকেন্ডের জন্য, তাহলে T = 1 সেকেন্ড। আর ক্যাপাসিটরের মনে করেন একটা অ্যাভেলেবেল ভ্যালু আপনি ধরে নেবেন, ধরে নিয়ে কত মানের রেজিস্ট্যান্স লাগবে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করে ফেলবেন। তাহলে ওই মানের রেজিস্টার আর ক্যাপাসিটর বসালে আমরা এই 1 সেকেন্ডের একটা আউটপুট পালস আমরা 3 নাম্বার পিনে পাবো। তো এইভাবে করে কিন্তু এটা ডিজাইন করা যায়। তো আমাদের যে টাইমার সার্কিটটা দরকার ছিল সেই টাইমার সার্কিটের অপারেশনটা আমরা এখানে দেখলাম। 555 টাইমার দিয়ে তাকে মনোস্টেবল মোডে অপারেট করিয়ে আমরা কিন্তু একটা টাইমার সার্কিট এখানে ডিজাইন করতে পেরেছি এবং আউটপুট হিসেবে একটা কিন্তু পালস পাচ্ছি। এখন আসি সুইচিং করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন সেটা নিয়ে। সেটা হচ্ছে রিলে। আমাদের একটা রিলে লাগবে সুইচিং করার জন্য। তো রিলেটা দেখতে কেমন সেটা একটু আমরা দেখে নেই। এখানে একটা 6 ভোল্টের রিলের ছবি দেখানো হয়েছে। এখন আসি রিলে জিনিসটা কি। রিলে হচ্ছে একটা কন্ডিশনাল সুইচ। এই কন্ডিশনের উপর বেস করে রিলে অন হবে বা অফ হবে। এখন অন অফ বলতে আসলে আমরা সুইচিংটাকে মিন করছি, মানে সে সার্কিটটাকে ক্লোজ করবে অথবা ওপেন করবে। এখন কন্ডিশনালটা কি? কন্ডিশন বলতে আমরা আসলে অ্যাবনর্মালিটিসকে বোঝাতে পারি, যে সার্কিটের বিভিন্ন অ্যাবনর্মাল কন্ডিশন সে সেন্স করে আসলে সে সার্কিটে সুইচিং করতে পারে। রিলের বিবিধ ধরনের ব্যবহার আছে। এই রিলে সম্পর্কে আপনারা 4-2-তে আরও ডিটেলে পড়বেন আই বিলিভ। তো এখন আমরা এমনি সংক্ষেপে বলি যে আসলে একটা রিলে কিভাবে কাজ করে বা একটা রিলের মধ্যে কি কি জিনিস আছে। তো রিলের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা এটা মেইনলি বেসড অন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো একটা রিলেতে কি আছে, এই রিলেটাকে যদি আমরা খুলে ফেলি তার মধ্যে দেখা যায় যে এরকম একটা কয়েল থাকবে। আর কি আছে, আর হচ্ছে এরকম 3টা কন্ট্যাক্ট পয়েন্ট আছে। এই যে কন্ট্যাক্ট পয়েন্টটা এটাকে বলা হচ্ছে কমন কন্ট্যাক্ট পয়েন্ট বা কমন টার্মিনাল। এরপরে আরও 2টা এখানে কন্ট্যাক্ট পয়েন্ট আছে। একটা হচ্ছে এনসি মানে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে এনও, এটা হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট। এখন রিলে 2 ধরনের হতে পারে গ্রসলি যদি চিন্তা করি। একটা হচ্ছে যে এসি রিলে আর হচ্ছে ডিসি রিলে। তো আমরা যে রিলে নিয়ে আসলে পড়বো আমরা ডিসি রিলে নিয়ে পড়বো। এসি রিলেও আছে, এসিতে অপারেট করবে, বাট মেইনলি আমরা হচ্ছে এই ল্যাবের ফোকাস হচ্ছে আমরা ডিসি রিলে নিয়ে পড়বো। তো আমরা ইনপুটে কি দিব, একটা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিব। এই যে কয়েলটা দেখা যাচ্ছে ইন্ডাক্টরের মতো, এই কয়েলের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিব। তো কয়েলের অ্যাক্রসে যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে এখানে কি হবে, কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হওয়া মানে হচ্ছে ফ্লাক্স জেনারেট হবে, তার মানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, তো ম্যাগনেটিক ফিল্ড যখনই ক্রিয়েট হচ্ছে তখন সে কি করবে, এই যে আমাদের কমন টার্মিনালের সাথে একটা শ্যাফট দেখা যাচ্ছে, একটা লোহার বার আছে বা একটা শ্যাফট আছে, এই শ্যাফটটাকে এই ইলেকট্রোম্যাগনেটটা সে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তো অ্যাট্রাক্ট করলে যেটা হবে, এই যে টার্মিনালটা শ্যাফটটা সে এই এনসি কন্ট্যাক্ট থেকে সরে গিয়ে এনও কন্ট্যাক্টের সাথে কানেক্ট হবে। তো এটা কখন হচ্ছে, যখন আমরা এই কয়েলের অ্যাক্রসে একটা ভোল্টেজ সাপ্লাই দিব। এখন যে কোনো মানের ভোল্টেজ সাপ্লাই দিলে হবে না, আসলে গায়ে ধরেন লেখা থাকবে যে এটা কত ভোল্টের রিলে, 12 ভোল্ট, 6 ভোল্ট,
24 ভোল্ট এরকম লেখা থাকে, 5 ভোল্ট। তো এখানে যে পরিমাণ ভোল্টেজ লেখা থাকবে সেই মানের ভোল্টেজ এখানে সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দিলে কি হবে, এখানে তার রেটেড কারেন্টটা ফ্লো হবে। রেটেড কারেন্ট ফ্লো হলে যথেষ্ট পরিমাণ এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, এই শ্যাফটটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে এই কন্ট্যাক্টের স্টেটটা চেঞ্জ হবে। তো এটা মূলত সুইচ। এটা যে শ্যাফটটা ছিল আগে ছিল এনসি কন্ট্যাক্টের সাথে কানেক্টেড, সেটা কি হচ্ছে, সেটা সরে গিয়ে এনও কন্ট্যাক্টের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই, এখানে দেখানো হয়েছে, একটু খেয়াল করি সবাই। এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটটা কি, মূলত হচ্ছে একটা আয়রন কোরের উপরে কিছু কয়েল পেঁচানো হয়। পেঁচালে সেটা ইলেকট্রোম্যাগনেটের মতন বিহেভ করবে। তো এখানে একটা সুইচের মাধ্যমে আমরা একটা ডিসি সাপ্লাই দিয়েছি। তো যখনই আমরা সুইচটা ক্লোজ করব, এখানে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সে এই শ্যাফটটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে এই কন্ট্যাক্টের কি হবে, স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। মানে নর্মালি ক্লোজের থেকে এখন সে নর্মালি ওপেনের সাথে কানেক্ট হবে। আবার আমরা যদি এই ডিসি সাপ্লাইটা সরিয়ে দেই, মানে এই সুইচটা যদি আবার আমরা ওপেন করে দিই, তখন কি হবে, এখানে আর কোনো কারেন্ট থাকবে না। আর কোনো কারেন্ট যদি না থাকে তখন আবার কি হবে, এই যে কন্ট্যাক্টটাকে সে যে অ্যাট্রাক্ট করেছিল সেটাকে আবার ছেড়ে দিবে। কারণ এখানে কোনো কারেন্ট যেহেতু আর নাই, কোনো ভোল্টেজ নাই, কোনো কারেন্ট নাই, এখানে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। সে কন্ট্যাক্টটাকে আর ধরে রাখতে পারবে না, এটাকে ছেড়ে দিবে। ছেড়ে দিলে সে এগেইন আবার তার আগের কন্ডিশনে ব্যাক করবে। তো নর্মালি কি, নর্মালি যখন কোনো ভোল্টেজ থাকে না তখন হচ্ছে কমন টার্মিনালটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের সাথে কানেক্টেড থাকে। আর যখন আমরা এখানে তার রেটেড ভোল্টেজ সাপ্লাই দিব, তখন কি হবে, তখন হচ্ছে এটার স্টেট চেঞ্জ হয়ে এই নর্মালি ওপেন কন্ট্যাক্টের সাথে সে কানেক্টেড হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রিলের অপারেশন। আচ্ছা, তাহলে একটা টাইমার সার্কিট কিভাবে কাজ করে, টাইমার সার্কিটটা দিয়ে আমরা কিভাবে একটা পালস পেতে পারি সেটা আমরা দেখেছি। রিলে মানে যেটা দিয়ে আমরা সুইচিং করব সেটাও কিভাবে কাজ করে সেটাও আমরা দেখলাম। তাহলে মোটামুটি আমাদের এই ভোল্টেজ প্রোটেক্টর, সার্জ ভোল্টেজ প্রোটেক্টর যে সার্কিটটা আছে, এটা কাজ করার জন্য যেসব জিনিসগুলো আমাদের বোঝার দরকার সেগুলো আমরা কম বেশি আলোচনা করে ফেলেছি বা বুঝে ফেলেছি। তাহলে এখন আসি এই বড় সার্কিটটা সে কিভাবে কাজ করে। তো এটা কাজ বোঝার আগে কানেকশনটা একটু দেখে নিই। এখানে 220 ভোল্ট এসি সাপ্লাই দেওয়া আছে। আর এই যে ভোল্টেজটা সাপ্লাই দিলাম তার এই টার্মিনাল থেকে একটু খেয়াল করি, এই যে একটা লোড কানেক্ট হলো, এটা মনে করেন তার লাইফ পার্ট, লাইফ টার্মিনাল। লাইফ টার্মিনালের সাথে একটা লোড কানেক্ট করলাম। কানেক্ট করে এর সাথে কি করা হচ্ছে, এইখান থেকে একটু খেয়াল করি, এই যে চলে আসছে একটা কানেকশন, এটা কি একটা সুইচ। এইটা এখানে একটা সুইচিং টার্মিনাল দেখা যাচ্ছে। সিটি মানে হচ্ছে কমন টার্মিনাল, এনও মানে হচ্ছে নর্মালি ওপেন, এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ। এই টার্মিনালগুলো কাদের, এটা হচ্ছে এই রিলের টার্মিনাল। তো এই টার্মিনালের সাথে এই যে লোডটাকে কানেক্ট করলাম। কানেকশনটা কোথায় আছে, লোডটা নর্মালি এই যে নর্মালি ওপেন কন্ট্যাক্টের সাথে একটা টার্মিনাল কানেক্টেড, আর বাকি টার্মিনালটা এই কমন টার্মিনালের সাথে কানেক্টেড। এই কমন টার্মিনালটা আবার কোথায় চলে গেল, সে চলে গেল হচ্ছে এই নিউট্রাল পয়েন্টে। এই আমাদের যে সাপ্লাই ছিল, সাপ্লাইয়ের একটা টার্মিনালের সাথে কানেকশনটা আসলো। তাহলে নর্মাল অবস্থাতে কি আমাদের এই লোডটা কিন্তু কি আছে, সে আমাদের এই রিলের নর্মালি ওপেন কন্ট্যাক্টের সাথে কানেক্টেড আছে। এখন আসি এই ভিতরের সার্কিটটাতে কি কি আছে একটু সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমে এখানে যে পার্টটা আমি রেড কালারের মার্ক দিয়ে হচ্ছে এটাকে স্পেসিফাই করেছি, এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার সার্কিট। কিভাবে, এখানে কি করা হয়েছে, প্রথমে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করে 220 ভোল্টেজ থেকে এটাকে 6 ভোল্টে কনভার্ট করা হয়েছে। দেন আমরা এখানে একটা সেন্টার ট্যাপড রেকটিফায়ার ইউজ করেছি দুইটা ডায়োড দিয়ে। আর এই মাঝখানে কি করা হয়েছে, এর সাথে একটা ক্যাপাসিটর কানেক্ট করা হয়েছে। এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে সে স্মুদিং করবে। তার মানে এখানে দুইটা ডায়োড দিয়ে প্রথমে এটা স্টেপ ডাউন এটা এসিটা ডিসি হবে। ডিসি হওয়ার পরে এই রিপল কমানোর জন্য, এটা স্মুদিং করার জন্য এখানে একটা ক্যাপাসিটর কানেক্ট করা হয়েছে। তাহলে এটা কি হচ্ছে, আমাদের একটা অ্যাডাপ্টার সার্কিট, দ্যাট ইজ স্টেপ ডাউন অ্যান্ড রেকটিফাইং। এরপর দেখি এই যে ব্লু কালারের ডট দ্বারা একটা পোর্শন মার্ক করা হয়েছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ওই টাইমার সার্কিটটা। 555 টাইমারটাকে আমরা মনোস্টেবল মোডে এখানে কানেকশনটা দিয়েছি। তো সবার যদি কানেকশনটা একটু খেয়াল থাকে তাহলে একটু দেখবেন যে ওটার সাথে মিলিয়ে দেখবেন যে কানেকশনটা একদম
ওইখানে যেমন ছিল এখানেও একইভাবে আসলে দেওয়া হয়েছে। যেমন এই 1 নাম্বার পিনটাকে যে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি, 8 নাম্বার পিনটাকে এই যে প্লাস ভিসিসি, এটা প্লাস ভিসিসি কীভাবে, এখান থেকে আমরা কি পাচ্ছি, এই পয়েন্টে পুরাটাই কিন্তু আমরা 6 ভোল্ট পাবো। এই যে পুরো এই যে টার্মিনালটা গিয়েছে, এই যে নোড, এই লাইনটা, এই লাইনে পুরোটাতেই কিন্তু 6 ভোল্ট পাওয়া যাবে। বোঝার সুবিধার জন্য লিখে ফেলতে পারি যে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের 6 ভোল্ট। তাহলে এই 8 নাম্বার পিনে কত ভোল্ট দিচ্ছি আমরা, 6 ভোল্ট দিচ্ছি। দেন এই 4 নাম্বার যে রিসেট, এটাকে জানি যে আমাদের অ্যাক্টিভ হাই এর সাথে, এটাকে আমাদের কি, এটা একটা অ্যাক্টিভ লো পিন, তো এটাকে অবশ্যই প্লাস ভিসিসি এর সাথে কানেক্টেড করে রাখতে হবে যাতে আননেসেসারিলি সে আউটপুটকে জিরো করে দিতে না পারে। তো এটাকে কি করা হয়েছে, এই পয়েন্টটা এটাও কিন্তু 6 ভোল্ট, ঠিক আছে, তো এটাও 6 ভোল্ট, তো এটাকে কি করা হয়েছে, রিসেট পিনকেও 6 ভোল্টের সাথে কানেক্ট করা হয়েছে। সো এই টার্মিনালটাও 6 ভোল্ট, এগেইন এই টার্মিনালটাও কিন্তু 6 ভোল্ট। এরপরে দেখি আর কি আছে। এই 5 নাম্বারটা হচ্ছে কন্ট্রোল। সো আমরা জানি যে যদি কোনো আমরা ভোল্টেজ কন্ট্রোল করতে না চাই, রেফারেন্স ভোল্টেজ, তাহলে কি করতে হবে, এটাকে একটা স্মল মানের একটা ক্যাপাসিটরের সাথে কানেক্ট করে গ্রাউন্ড করে দিতে হবে। তো এই যে 5 নাম্বার পিনের সাথে একটা ক্যাপাসিটর কানেক্ট করে সেটাকে এই যে গ্রাউন্ড করে দেওয়া হলো, মানে 1 নাম্বার এবং 5 নাম্বার পিনের মধ্যে একটা ক্যাপাসিটর কানেক্ট করেছি। 6 আর 7কে এই যে শর্ট করে দেওয়া হয়েছে। 2 নাম্বার যে ট্রিগার যে পিনটা, ট্রিগার পিনটাকে এখানে কি করা হয়েছে একটু খেয়াল করি, আমরা সরাসরি এখানে ট্রিগার ভোল্টেজ দিচ্ছি না, না দিয়ে এখানে একটা রেজিস্টর এবং ক্যাপাসিটরের মাধ্যমে এই ট্রিগার থেকে কানেকশনটা প্রোভাইড করা হয়েছে। এবং এখানে যে ক্যাপাসিটরটা, এটা খুবই ছোট মানের ক্যাপাসিটর, 1 পিকোফ্যারাডে, খুবই স্মল মানের একটা ক্যাপাসিটর আমরা এখানে ব্যবহার করেছি যাতে তার ইনিশিয়াল চার্জিংটা অনেক কম থাকে। টাইমারের আউটপুটে যে পালসটা পাবো তার উইথটাকে ডিফাইন করার জন্য এখানে রেজিস্টর আর ক্যাপাসিটর কানেক্ট আছে, আরটি এবং সিটি, এই দুইটা রেজিস্টর, এই রেজিস্টর এবং এই ক্যাপাসিটর দিয়ে কিন্তু আমাদের এই পালসের যে উইথটা আছে সেই উইথটা ভ্যারি করা যাবে। আর 3 নাম্বার পিন থেকে আউটপুটটা কোথায় চলে যাচ্ছে একটু খেয়াল করি, আউটপুটটা চলে যাচ্ছে এই পয়েন্টে। হ্যাঁ, তো এই পয়েন্টের সাথে এখানে একটা এলইডি আছে, এই রেজিস্টরটা দেওয়া হয়েছে এই কারেন্টটাকে এখানে লিমিট করার জন্য, আর এখানে একটা ডায়োড আছে। ডায়োডের পারপাসটা আমরা একটু পরে আলোচনা করব। আর আসি কানেকশনে, এখানে মোটামুটি আমরা এই কানেকশনটা দেখলাম, এটা হচ্ছে আমাদের এই 555 টাইমারের যে মনোস্টেবল মোডের কানেকশন, সেই কানেকশনটা। এখন আর বাকি আর একটা পোর্শন আছে, এটা হচ্ছে আমাদের এই সুইচিং এর যে পোর্শনটা, রিলে দিয়ে যে সুইচিংটা করব সেটা। এখন রিলের যে কয়েল সেটাকে এনার্জাইজ করতে হবে, এটা 6 ভোল্টের রিলে, তাকে 6 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে হবে। তো এখানে আমরা অলরেডি স্টেপ ডাউন করে এটাকে এসি থেকে ডিসিতে কনভার্ট করেছি, তাহলে আমাদের এর অ্যাক্রসে 6 ভোল্ট দিলে কি হবে, রিলেটা এনার্জাইজ হবে, রিলে এনার্জাইজ হলে এই কন্ট্যাক্টের স্টেট চেঞ্জ হবে। এখন নর্মাল অবস্থায় কি আছে, এটা এই কমন টার্মিনালটা নর্মালি ক্লোজের সাথে কানেক্টেড, আর যখন এই রিলেটা এনার্জাইজ হবে তখন কি হবে, সে নর্মালি ওপেন কন্ট্যাক্টের সাথে কানেক্টেড হবে। আচ্ছা, এখন এই রিলেটাকে এনার্জাইজ করার জন্য তাকে কি করলাম, তার এই কয়েলের একটা টার্মিনালকে এই 6 ভোল্টের সাথে আমরা কানেক্ট করেছি, আর অন্য যে টার্মিনালটা আছে সেটাকে হচ্ছে আমরা এই পয়েন্টে এই নোডের সাথে, এই যে আউটপুট যেটা বেসিক্যালি টাইমারের যে আউটপুট, সেই আউটপুটটা যেখানে কানেক্টেড হয়েছে সেই পয়েন্টে কিন্তু অন্য টার্মিনালটাকে এই যে কানেকশন দেওয়া হয়েছে। এখন আমাদের এই সার্কিটের মেইন পারপাস কি, মানে যখন আমরা সুইচিং করব বা সাপোজ ইলেকট্রিসিটি চলে গেল, এরপরে আবার যখন ইলেকট্রিসিটিটা আসলো, লোড সাপোজ সুইচ অন করাই আছে, ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আবার ইলেকট্রিসিটি আসলো, তো এই যে ইলেকট্রিসিটি আসলো, আসার সাথে সাথে কি হবে, একটা সার্জ ভোল্টেজ প্রডিউস হবে। তো এই সার্জিংয়ের যে টাইমটা আমরা চাচ্ছি, এই টাইমে লোড যেন কানেক্টেড না হয়। তাহলে এই যত সময় আমরা চাই না, সাপোজ 1 সেকেন্ড আমরা চাই না যে কারেন্ট আসার পরেও 1 সেকেন্ড টাইমে সে যেন সিস্টেমের সাথে কানেক্টেড না হয়, তাহলে একটা 1 সেকেন্ডের পালস আমাদেরকে এই টাইমার সার্কিট দিয়ে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে সেটাকে আমরা এই রিলে দিয়ে সুইচিং করব। এখন তাহলে আমরা এখানে একটু সিনারিওটা কনসিডার করি, যখন আমরা সুইচিংটা করব, লোডটাকে সাপোজ আমরা সিস্টেমের সাথে সুইচিং করলাম, বা কারেন্ট চলে গিয়েছিল, কারেন্টটা আবার আসলো। তো আসার আগে কি ছিল, আসার আগে কিন্তু আমাদের এখানে আউটপুট ছিল হচ্ছে 0 ইনিশিয়াল কন্ডিশনে। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে মানে কারেন্ট আসার আগে বা সিস্টেমের লোডটাকে কানেক্ট করার আগে এই টাইমারের আউটপুট হচ্ছে কিছু নাই, মানে হচ্ছে 0 আউটপুট, মানে হচ্ছে এই 7 নাম্বার পিন গ্রাউন্ড,
7 নাম্বার পিন গ্রাউন্ড মানে এই ক্যাপাসিটর কিন্তু কোনো চার্জ ধরে রাখতে পারছে না, তার মানে ক্যাপাসিটরের চার্জ হচ্ছে 0 বা তার রেফারেন্স যেটা 2/3 ভিসিসি থেকে কম। এখন যখন সিস্টেমে আমরা সুইচিংটা করলাম, লোডকে কানেক্ট করলাম ইউটিলিটির সাথে, বা যখন সাপোজ এই কারেন্টটা আসছে আর কি, আসার পরে কি হচ্ছে, এখানে প্রথমে কনভার্সনটা হবে, এটা ভোল্টেজটা স্টেপ ডাউন হয়ে এখানে আমরা 6 ভোল্ট পাবো, এখানে 6 ভোল্ট পাচ্ছি, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। এখন এই পয়েন্টের ভোল্টেজ 6, কিন্তু এই 2 নাম্বার যে পিন, ট্রিগার পিন, সেটাকে কানেক্ট করেছি কার সাথে, এই 1 পিকোফ্যারাডে ক্যাপাসিটরের সাথে। তাহলে যে মোমেন্টে জাস্ট ইলেকট্রিসিটিটা এসেছে, এটা কি হবে, এই রেজিস্টরের থ্রুতে এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হওয়া শুরু করবে, কিন্তু ইনিশিয়ালি তার চার্জ কি 1/3 ভিসিসি থেকে বেশি থাকবে না, তার ইনিশিয়াল যে চার্জ সেটা 1/3 ভিসিসি থেকে কম। আর কারেন্ট আসার সাথে সাথে কি হচ্ছে, এটা চার্জ হচ্ছে, বাট এটা 1/3 ভিসিসি পর্যন্ত সাথে সাথে রিচ করতে পারবে না, এটা চার্জ হতে একটু সময় লাগবে। তাহলে এখানে সাপ্লাই দেওয়ার সাথে সাথে যেটা হচ্ছে, আমরা এই 2 নাম্বার পিনে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা কি, ক্যাপাসিটরের ভোল্টেজ, যেটা কিনা 1/3 ভিসিসি থেকে কম, কারণ এটা এমনি 1 পিকোফ্যারাডের ক্যাপাসিটর, এটার ইনিশিয়াল চার্জও অবশ্যই 1/3 ভিসিসি থেকে কম হবে। আর তাছাড়া এটা যখন চার্জ হবে সাথে সাথেই তো আর এটা কি করতে পারবে না, একদম 1/3 ভিসিসি থেকে বড় হবে না, এটা আস্তে আস্তে চার্জ হবে। তো এটা কি হচ্ছে, কারেন্ট আসার সাথে সাথে আমরা এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি 1/3 ভিসিসি থেকে কম। তাহলে 2 নাম্বার পিন যেটা V2 এর ভোল্টেজ ইজ লেস দেন 1/3 ভিসিসি। আর V6 এ কি হচ্ছে, যেহেতু ইনিশিয়াল কন্ডিশন ছিল হচ্ছে আমাদের 0 কারেন্ট আসার আগে, তাহলে এটা গ্রাউন্ডেড, তো 6 নাম্বার পিনে কোনো ভোল্টেজ নেই, বা বলতে পারি যে 6 নাম্বার পিনের ভোল্টেজ, তার রেফারেন্স ভোল্টেজ 2/3 ভিসিসি থেকে কম। তাহলে 2 নাম্বার পিনের ভোল্টেজও কি তার রেফারেন্স থেকে কম, 6 নাম্বার পিনের ভোল্টেজও তার রেফারেন্স থেকে কম। তাহলে কোন স্টেটে যাবে বা কোন কন্ডিশন ফুলফিল করছে, 1 নাম্বার কন্ডিশন ফুলফিল করছে। তাহলে কি হচ্ছে, আমাদের আউটপুটটা হয়ে যাবে হচ্ছে 1, ঠিক আছে। তা আউটপুটটা কিন্তু 1 হয়ে যাবে, আমরা শুরুতেই কি পাবো, একটা কারেন্ট আসার সাথে সাথে বা লোডটাকে সিস্টেমের সাথে কানেক্ট করার সাথে সাথে কি হচ্ছে, সুইচিং করার সাথে সাথে আমরা আউটপুটে 1 পাচ্ছি বা হাই পাচ্ছি। তো এখানে একটা পালস কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো পালস স্টার্ট হয়ে গেল, পালস স্টার্ট হলে আউটপুট 1, আর আউটপুট 1 মানে 7 নাম্বার পিন ওপেন। এখন 7 নাম্বার পিন ওপেন মানে 6 নাম্বার পিনও ওপেন। এখন এটা যদি ওপেন হয় তাহলে এই রেজিস্ট্যান্স হয়ে এই ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হতে থাকবে। তো এটা চার্জ হতে হতে এই পাশে চার্জ হবে, যখন এটা 2/3 ভিসিসি থেকে পার করে যাবে, অতিক্রম করবে, সাথে সাথে আবার কি হবে, আউটপুট যেটা 1 ছিল সেটা 0 হয়ে যাবে, 0 হয়ে এটা আজীবন 0ই থাকবে। আর এটা যখনই 0 হয়ে যাচ্ছে তখন আমাদের কি হবে, এই যে আমাদের 6 নাম্বার পিন মানে 7 নাম্বার পিনটা আবার সে গ্রাউন্ডেড হয়ে যাবে, গ্রাউন্ডেড হয়ে গেলে ক্যাপাসিটরটাও ডিসচার্জ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের যে অপারেশনটা তার মতন কিন্তু আউটপুটে আমরা এখানে জাস্ট একটা পালস পাচ্ছি। তো এই যে পালসটা আমরা পেলাম, এই যে আউটপুটটা সে কি এই রিলের সাথেও কিন্তু কানেক্টেড। তাহলে এই পয়েন্টেও কি পাওয়া যাবে, একটা আউটপুট পাওয়া যাবে, একটা পালস পাওয়া যাবে। এখন এই পালসটা কত ভোল্টের, পালসটা অবশ্যই আমরা এখানে যে ভিসিসি যে ভোল্টেজটা দিয়েছি 6 ভোল্ট, এই পালসের ভোল্টেজটাও কত হবে, 6 ভোল্টের হবে। তাহলে সবাই একটু খেয়াল করি, এই রিলের যে কয়েল তার এই টার্মিনালে অলওয়েজই 6 ভোল্ট, আর যতক্ষণ পালসটা থাকছে ততক্ষণ কিন্তু এই টার্মিনালেও 6 ভোল্ট পাচ্ছি। তাহলে এই যতক্ষণ পালস থাকবে তাহলে এখানে পটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে, এখানে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0। তাহলে রিলেটা কি এনার্জাইজ হবে, রিলেটা এনার্জাইজ হবে না, এই সুইচিংটাও কি হবে না, এটাও সুইচিংয়ের স্টেট চেঞ্জ হবে না, লোডটাও সিস্টেমের সাথে কানেক্টেড হবে না। আরেকবার রিপিট করি, যতক্ষণ পালস থাকবে মানে এই পয়েন্টের ভোল্টেজ 6 ভোল্ট, এখানের ভোল্টেজও 6 ভোল্ট, তাহলে রিলের কয়েলের অ্যাক্রসে আমরা পাচ্ছি 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট মানে কয়েল এনার্জাইজ হচ্ছে না, আর রিলের কন্ট্যাক্টের স্টেটটাও চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই পালসটা মনে করেন আপনি 1 সেকেন্ডের জন্য এটাকে আপনি ডিজাইন করেছেন, তাহলে 1 সেকেন্ড পরে এই পালসটা কি হবে, পালসটা 1 থেকে 0 হয়ে যাবে। তো 0 হয়ে যাওয়া মানে কি, এই পয়েন্টে আপনার ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। আর এখন এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের আপনার এই পালসটা 0 হওয়ার পরে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আপনার 0 ভোল্ট।
তাহলে এখানে 6 ভোল্টের যে রিলে, এই 6 ভোল্টের যে রিলেটা এখন এনার্জাইজ হবে। এনার্জাইজ হলে এই যে যে কন্ট্যাক্টটা আছে, এই কন্ট্যাক্টের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। মানে আগে কি ছিল, কমন টার্মিনালটা নর্মালি ক্লোজের সাথে কানেক্টেড ছিল, তো এটা কি হবে, এটা সরে গিয়ে এখন নর্মালি ওপেনের সাথে কানেক্ট হচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন আমাদের লোডটা কি, লোডের একটা মাথা এই নর্মালি ওপেনের সাথে কানেক্টেড, আর একটা টার্মিনাল এই কমনের সাথে কানেক্টেড। তাহলে যখনই এই রিলে কি করলো, তার কন্ট্যাক্টের স্টেটটাকে চেঞ্জ করে দিল, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের লোডটাও কিন্তু এখন সিস্টেমের সাথে কানেক্ট হয়ে গেল। আর এটাই তো আমরা চেয়েছি, তাই না? আমরা কি চেয়েছিলাম, যে সার্জের যে পিরিয়ডটা, সার্জ ভোল্টেজের যে পিরিয়ডটা, এটা যতক্ষণ থাকবে লোডটা যেন ততক্ষণ সিস্টেম থেকে ডিসকানেক্টেড থাকে। তো এখানে কিন্তু তাই হয়েছে, যখন আমরা লোডটাকে সিস্টেমের সাথে কানেক্ট করেছি, সাথে সাথে কিন্তু লোডটা এই সোর্সের সাথে কানেক্ট হয়নি। প্রথমে কি হয়েছে, একটা পালস জেনারেট হয়েছে সাপ্লাই দেওয়ার সাথে সাথে। যতক্ষণ এই পালসটা 1 ছিল ততক্ষণ কি হয়েছে, লোডটা কিন্তু সিস্টেমের সাথে ডিসকানেক্টেড ছিল। বাট যখনই পালসটা চলে গিয়ে 0 হলো, তখন কি হচ্ছে, এই রিলেটা এনার্জাইজ হয়ে লোডটাকে সিস্টেমের সাথে কানেক্টেড করে দিচ্ছে। তাহলে যতক্ষণ আমাদের আনস্টেবল কন্ডিশন ছিল, মানে যতক্ষণ আমাদের আসলে পালসটা ছিল, ততক্ষণ কিন্তু লোডটাকে আমরা সিস্টেম থেকে ডিসকানেক্ট রাখতে পেরেছি। তাহলে সার্জের যে পিরিয়ডটাকে কিন্তু আমরা কোনো একভাবে অ্যাভয়েড করতে পেরেছি। তো এইটাই হচ্ছে আমাদের এই ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিটের অপারেশনাল মেকানিজম। তাহলে কতক্ষণ লোডটাকে আসলে ডিসকানেক্ট রাখতে চাচ্ছি সাপ্লাই দেওয়ার পরেও, এটা ডিপেন্ড করবে কার উপরে, এটা ডিপেন্ড করবে আমাদের এই যে টাইমার সার্কিটটা, তার আউটপুটের যে পালসের উইথের উপরে। তো এই উইথটা আমরা ডিফাইন করতে পারি এই আরটি এবং সিটি এর মাধ্যমে। এই দুইটাকে ভ্যারি করে এই পালসের যে উইথটাকে কম বেশি করা যায়, মানে কত সময় ধরে আমি আসলে পালসটাকে জেনারেট করতে চাচ্ছি বা এই লোডটাকে ডিসকানেক্ট রাখতে চাচ্ছি, এটা এই পালসের উইথের উপরে ডিপেন্ড করবে। এখন এই সার্কিটে বাকি সবকিছু মোটামুটি ডিসক্রাইব করা কমপ্লিট। শুধু বাকি আছে এই এলইডির পারপাসটা আর এই ডায়োডের পারপাসটা। এলইডিটা মূলত ইন্ডিকেশনের জন্য ডেফিনেটলি, বাট এটা কখন ইন্ডিকেশন দিবে একটু খেয়াল করে দেখেন। এলইডির যে ক্যাথোডের যে টার্মিনালটা আছে, এটা 0 পটেনশিয়ালের সাথে কানেক্টেড, আর অ্যানোড যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের আউটপুট, টাইমারের আউটপুটের সাথে কানেক্টেড। তাহলে এইখানে আপনি যখন পালসটা পাচ্ছেন, পালসটা হচ্ছে কখন পাচ্ছি, যখন হচ্ছে একদম লোডটাকে সিস্টেমের সাথে আমরা সুইচিং করছি, তো তখন কিন্তু পালস পাওয়া যাচ্ছে এখানে 6 ভোল্ট। তো 6 ভোল্ট আপনি যদি অ্যানোডে পান, তাহলে তখন কি হবে, এলইডিটা জ্বলবে। বাট পালসটা যখনই চলে যাবে, মানে যখন এটা 0 ভোল্ট হয়ে যাবে, তখন কিন্তু আর এলইডিটা জ্বলবে না। তার মানে শুধুমাত্র যতক্ষণ এই পালসটা থাকবে, শুধুমাত্র ততক্ষণই এই এলইডিটা জ্বলবে, আদারওয়াইজ কিন্তু আর কখনোই এলইডিটা জ্বলবে না। এটা গেল এলইডির পারপাসটা। আর এখন আসি এই যে আমাদের ডায়োড, যেটা এই ডায়োডটাকে আমরা রিলের অ্যাক্রসে আসলে কানেক্ট করেছি। এই রিলের এটা একটা নর্মাল ডায়োডই, বাট এটাকে যেহেতু এই রিলের কয়েল আপনারা জানেন, কয়েল মানেই হচ্ছে ইন্ডাক্টর। এরকম ইন্ডাকটিভ সার্কিটের সাথে যখন এটাকে এইভাবে কানেক্ট করা হয়, তখন একে আসলে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। তো ফ্রি হুইলিং ডায়োড জিনিসটা কি সেটা একটু আমরা দেখি। ফ্রি হুইলিং ডায়োড বা ফ্লাইব্যাক ডায়োড, এই জিনিসটা কি, দে আর বেসিক্যালি connected across inductive loads to prevent from voltage spikes in case of power getting turned off to the device. আচ্ছা, এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। এখন আসলে দেখি যে এটা কিভাবে, কি জন্য আসলে দেওয়া হয় বা এটা কিভাবে কাজ করে। তো এখানে একটা ইন্ডাক্টরের সাথে এক প্যারালালি একটা আমি ফ্রি হুইলিং ডায়োডকে কানেক্ট করেছি। সো এই কানেকশনের ক্ষেত্রে প্রথমে মনে করেন যে এই যে সুইচটা আছে, সুইচটাকে আমি ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ অবস্থাতে আছে। এটাকে ক্লোজ করে দিলে কি হবে, কারেন্ট যাবে, কারেন্ট এইভাবে করে গিয়ে এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাবে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে এই পাথে হচ্ছে সে বাইপাস হবে। এই ডায়োডের মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, কারণ ডায়োডটা এখানে কিভাবে কানেক্টেড আছে, ডায়োডটা এখানে হচ্ছে রিভার্স বায়াসে কানেক্টেড আছে, যার কারণে কিন্তু নর্মাল অবস্থাতে এই ডায়োডটা কিন্তু অন হবে না। সমস্ত কারেন্ট কি হচ্ছে, এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে সে কিন্তু এই পাথে ঘুরপাক খাচ্ছে বা এই পাথ দিয়ে সে হচ্ছে সার্কুলেট করছে। কিন্তু প্রবলেম হয় যদি আমরা এই সার্কিটটাকে ব্রেক করতে যাই। মনে করি যে এই সার্কিটটাকে আমরা ব্রেক করে দিচ্ছি। তো ব্রেক করা মানে কি, এই যে সুইচটাকে আমরা
ওপেন করে দিলাম। মানে এটাকে ওপেন করলে প্রবলেম হচ্ছে ইন্ডাক্টরের যে নেচার, আপনারা জানেন যে ইন্ডাক্টর তার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়, এই কারেন্টের ফ্লোর চেঞ্জটাকে সে সহজে একসেপ্ট করতে চায় না। মানে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যদি সাপোজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে সে চায় যে অলওয়েজই যেন তার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো হোক। তাহলে হচ্ছে কি, ইন্ডাক্টর এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সে চাবে যে এর মধ্য দিয়ে এই কারেন্টের ফ্লোটা যেন কন্টিনিউ থাকে। তো এই ক্ষেত্রে এই যে কারেন্ট ফ্লো এর যে ডিরেকশনটা, সে এই ডিরেকশন মেনটেন করেই কি করবে, তার মধ্যে যে স্টোরড এনার্জি ছিল সেই এনার্জিটাকে ইউজ করে সে এই কারেন্টের ফ্লোটাকে কন্টিনিউ রাখতে চাবে। এখন এই কারেন্টটা সে এই দিকে এসে যদি দেখে যে আসলে এইদিকে যাওয়ার রাস্তা নাই, সে তখন কোন পাথটা ইউজ করবে? সে ইউজ করবে এই যে আমাদের ডায়োডটা, ফ্রি হুইলিং ডায়োড যেটা আছে, এটা নর্মাল একটা ডায়োডই। এই ডায়োডটা এখন কি দেখবে, কারেন্ট যদি এই পাথ দিয়ে আসে তাহলে এটা কি করবে, এই ডায়োডটাকে সে অন করে দিবে, এটা ফরওয়ার্ড বায়াসে চলে আসবে। তো এটা ফরওয়ার্ড বায়াসে চলে আসলে এই পাথটা কি হয়ে যাচ্ছে, আইডিয়াল ডায়োড হচ্ছে শর্ট হয়ে গেল। তাহলে এই পাথের মধ্য দিয়ে কিন্তু, এই শর্ট পাথের মধ্য দিয়ে এই আমাদের যে সার্কুলেটিং যে কারেন্টটা আছে সেই কারেন্টটা এই পাথের মধ্য দিয়ে ঘুরপাক খেতে থাকবে, এই সাইডে কিন্তু আর কোনো কারেন্ট আসবে না। তো এইখানে এই যে ডায়োডটা ব্যবহার করা হলো, যে এই যে ইন্ডাক্টরের মধ্যে যে স্টোরড এনার্জি ছিল সেই এনার্জিটাকে ইউজ করে এই কারেন্টের ফ্লোটাকে যে কন্টিনিউ রাখছে, এই কারেন্টের ফ্লোটা যাতে আমাদের সার্কিটের অন্য কোথাও কোনো ধরনের ইফেক্ট ফেলতে না পারে, তার জন্য আমরা যে তার এই ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ডায়োড ব্যবহার করলাম, এই ডায়োডটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। এখন আপনারা স্বাভাবিকভাবেই বলতে পারেন যে এই ডায়োড ব্যবহার না করলে আসলে কি সমস্যা, এখানে তো এমনিতেই ওপেন সার্কিট, এদিকে তো কারেন্ট যাবে না। এটা জাস্ট আমি সহজে বোঝানোর জন্য ব্যবহার করেছি। প্রবলেম হয় যদি এরকম কোনো বড় সার্কিট আসে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আরো অনেক সার্কিটরি আছে, আমাদের অনেক সার্কিট এলিমেন্ট আছে, অনেক কিছু আছে। তো যখন আমরা এই লোডটাকে ডিসকানেক্ট করে দিব, ঠিক আছে, ডিসকানেক্ট করে দিলে কি হবে, এখানে কিন্তু কোনো সাপ্লাই পাচ্ছে না, এখানে 6 ভোল্ট পাচ্ছে না, এখানে কিন্তু কোনো রিলের মধ্য দিয়ে কারেন্ট আসছে না। তাহলে রিলে কয়েলের মধ্য দিয়ে, রিলে এটা কি, এটা ইন্ডাক্টর না, এটা একটা ইন্ডাক্টরের মতন সে বিহেভ করবে। সে কি করবে, এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সে চাবে যে তার মধ্য দিয়ে যেন এই কারেন্টটা ফ্লো হয়। তো সেইটা ফ্লো করানোর জন্য তার স্টোরড এনার্জিটাকে ইউজ করে এটাকে ফ্লো করাতে যাবে। এখন এই কারেন্টটা যদি আপনাদের এই সার্কিটের মধ্য দিয়ে আসে, আমাদের এই সার্কিটটা কিন্তু কি হতে পারে, আননেসেসারিলি ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই যে ড্যামেজিংটা, এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা আসলে যে ইন্ডাকটিভ যে লোডগুলি থাকে বা ইন্ডাক্টরগুলো থাকে তার অ্যাক্রসে আমরা একটা ডায়োডকে কানেক্ট করি। তো নর্মাল অবস্থায় কিন্তু এই ডায়োডটা সে রিভার্স বায়াসে আছে, একটু খেয়াল করেন, এখানের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, আর এখানে কি হবে, ওই পালস যখন আসবে তখনই শুধু 6 পাবে, আদারওয়াইজ বাকি সময় কিন্তু 0। তো এখানে 6 পেলেও কিন্তু হচ্ছে না, তাকে অন করার জন্য কিন্তু কি লাগে, মিনিমাম 0.7 বা যার মিনিমাম হলে 0.3 ভোল্ট লাগে। সো এই যে ভোল্টেজ যদি ডিফারেন্সটা যেহেতু হচ্ছে না, এটা কিন্তু নর্মাল অবস্থাতে রিভার্স বায়াসে আছে। বাট যখনই আমাদের ইলেকট্রিসিটিটা যখন সাপ্লাইটা অফ করে দিব বা এটাকে লোডকে ডিসকানেক্ট করে দিব, তখন এটা কি হবে, এই যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সে দেখবে যে এই পাথে সে তখন এই ডায়োডটাকে কি করবে, ফরওয়ার্ড বায়াস করে দিবে, কারণ এই পাথ দিয়ে কারেন্টটা যাচ্ছে, এখানে যে কারেন্ট দেখবে এইদিকে যাওয়ার রাস্তা আছে। তো এইটাকে সে যখন অন করে দিচ্ছে, তো এই পাথটা কি হয়ে যাবে, কাইন্ড অফ শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে গেলে কারেন্ট আমরা জানি অলওয়েজই হচ্ছে যে পাথের রেজিস্ট্যান্স কম সেই পাথ দিয়েই ফ্লো করে। সো এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্টটা ঘুরপাক খেতে থাকবে। আমাদের এই বাদবাকি সার্কিটে কিন্তু কারেন্ট কোনো ধরনের হার্মফুল ইফেক্ট ক্রিয়েট করতে পারবে না। যার কারণে এই প্রোটেক্টিভ মেজার হিসেবে এখানে একটা ডায়োড ইউজ করা হয়, এটাকে এইভাবে ইউজ করা হয় বলে এর নাম হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড বা ফ্লাইব্যাক ডায়োড। এখন এই সার্কিটের মোটামুটি ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিটের কাজ আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে এই সার্কিটটার আসলে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সার্জ ভোল্টেজটাকে আমরা আসলে ওই ভোল্টেজের পিরিয়ডটাকে আমরা এসকেপ করতে পারছি কোনো একটা ওয়েতে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই সার্কিটে আমরা কি করেছি, মূলত ওই সার্জিংয়ের যে টাইমটা ওই সময়ে লোডটাকে ডিসকানেক্ট রেখেছি, কিন্তু কোনোভাবে কিন্তু ওই ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করি নাই। সার্জ ভোল্টেজটা যখন বেড়ে যাচ্ছে এই ভোল্টেজটাকে কিন্তু আমরা কন্ট্রোল করি নাই বা এটাকে রিমুভ করি নাই, এটাকে আমরা রেখেছি কিন্তু লোডটাকে ওই সময় ডিসকানেক্ট অবস্থায় রেখেছি আর কি। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে
এই যে সার্কিটটা, এই সার্কিটে কিন্তু অলওয়েজই আমার রিলেটা এনার্জাইজ থাকতে হচ্ছে। তার মানে আপনার রিলেটাকে এনার্জাইজ করার জন্য এই পুরা সার্কিটটাকে আপনার সবসময়, মানে যতক্ষণ আমি লোডটাকে কানেক্টেড রাখতে চাচ্ছি, সবসময় কিন্তু আমার এই সার্কিটটাকে অন রাখতে হচ্ছে, রিলেটাকে এনার্জাইজ রাখতে হচ্ছে। তো এটা একটা ড্রব্যাক হিসেবে বলা যায় যে অলওয়েজই কিন্তু রিলেটাকে এনার্জাইজ রাখতে হচ্ছে আমার। এখন এই সার্কিটের থেকে আসলে অনেক বেটার ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিট অলরেডি পাওয়া যায়, বা অলরেডি থেকে বেটার প্রোটেক্টিভ স্কিম চলে এসেছে। তো ল্যাবে যখন আমরা আসলে ব্রিফ করি তখন কখনোই এই সার্কিটটা আসলে আপনাদের ইমপ্লিমেন্ট করতে আমরা এনকারেজ করি না। এটা যেহেতু একটা প্রজেক্ট রিলেটেড সার্কিট, তো অলওয়েজই আপনাদের বলা হয় যদি কেউ ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিট বানাতে চায় সে যেন ডেফিনেটলি এর থেকে অবশ্যই বেটার কোনো একটা ভার্সন বা ইমপ্রুভড কোনো একটা ভার্সন যেন সে ডিজাইন করে বা ইমপ্লিমেন্ট করে। তো এটা যেহেতু আমাদের ল্যাব ম্যানুয়ালে আছে এভাবেই, তো আমরা এভাবে করে এটার কানেকশনটা দেখলাম বা বুঝলাম। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছি আমাদের এই ভোল্টেজ সার্জ প্রোটেক্টর সার্কিটের কাজটা কি। তো সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন, তার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। আর কারো যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে এক্সপেরিমেন্ট 6 রিলেটেড, তাহলে আপনারা অবশ্যই আপনাদের করসপন্ডিং টিচারের সাথে কনসাল্ট করে নেবেন। সো এগেইন থ্যাংক ইউ সো মাচ।